আচ্ছা, নেপাল নিয়ে নিই। আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছেন সবাই? একটু কিঞ্চিত লেট হয়ে গেল, ঠিক আছে। সুনির্দিষ্ট এবং অনিবার্য কারণবশত আমাদের লেট হওয়ার কারণে আমি খুবই দুঃখিত। আপনারা কি একটা নিউজ পাইছেন আপনাদের মেডিকেল পরীক্ষা কবে হবে? এতদিন তো খুব লাভাইছেন যে ভাই ফেব্রুয়ারি 24 তারিখে পরীক্ষা হবে, বলছিলাম যে হচ্ছে এটা স্বাস্থ্য মন্ত্রণালয় যে কোনো সময় অকামাটা ঘটাই দিবে। আপনাদের পরীক্ষা মনে হয় জানুয়ারি 17 তারিখে হবে, ঠিক আছে। এমবিবিএস এর যে ভর্তি পরীক্ষাটা আছে সেটা হবে কি জানুয়ারি 17 তারিখ। আর হচ্ছে বিডিএস এরটা মনে হয় হচ্ছে February 28 তারিখ, খুব সম্ভব এরকমই দেখলাম আর কি। তো যাই হোক, সবাই ক্লাসে চলে আসছি, ঠিক আছে। তো আজকে ক্লাসের লেকচার নিয়ে হচ্ছে একটু ব্রিফলি আলোচনা করে নিই। সেটা হচ্ছে কি, আজকে আমাদের লেকচারে হচ্ছে পড়ানো হবে হচ্ছে আপনাদের একদম ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার, ঠিক আছে। সেই ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারের নামটা কি? সেটা হচ্ছে আমাদের ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। হ্যাঁ না? ওয়ালাইকুম সালাম। 17 জানুয়ারি পরীক্ষা, ঠিক আছে। আপনাদের মোটামুটি কনফার্ম, এটা হচ্ছে মোটামুটি কনফার্ম যে আপনাদের পরীক্ষা হচ্ছে 17 জানুয়ারি হতে যাচ্ছে। তো দেখি আমরা, ঠিক আছে, আর একটু ওয়েট করি যে মোটামুটি একটা কনফার্মেশন আমাদের দিচ্ছে কিনা। মোটামুটি যখন কনফার্মেশন দিয়ে দিবে তখন হচ্ছে আমরা বলতে পারবো। ওকে। তো যাই হোক, তো চলেন আমরা হচ্ছে দেরি না করি, অলরেডি হচ্ছে আমরা একটু কিঞ্চিত লেট হয়ে গেছি, তো আমরা হচ্ছে পড়াশোনার মধ্যে চলে যাই। সেটা হচ্ছে আজকে আমাদের লেকচার নাম্বার হচ্ছে 26। আমাদের কিন্তু বেশি আর লেকচার বাকি নাই। আমাদের লেকচার হচ্ছে 35টা, এর মধ্যে কিন্তু আজকে 26। আর নেক্সট লেকচারও আপনাদের সাথে আমারই হবে, সেটা হচ্ছে 27। ওকে, মানে এই চ্যাপ্টার হচ্ছে এমসিকিউ ভিত্তিক সমস্যা। তো যাই হোক, আমাদের আজকে যেটা বললাম যে ফার্স্ট পেপার ফার্স্ট চ্যাপ্টার ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। তো চলেন পড়াশোনার মধ্যে চলে যাই। ওকে, সবাই রেডি? একটু কমেন্টে জানান সবাই রেডি কিনা। কুইক কুইক কুইক, তাড়াতাড়ি কমেন্টে জানা ফেলেন যে ভাইয়া রেডি। ওকে, ঠিক আছে। তো চলেন আমরা হচ্ছে পড়াশোনার মধ্যে চলে যাই। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে আমাদের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। তো এখানে হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে শুরু হবে যে নিরাপদ ব্যবহারের জন্য আমরা কি কি সরঞ্জামাদি ইউজ করি, ঠিক আছে। তো কি কি সরঞ্জামাদি আমরা হচ্ছে ইউজ করতে যাচ্ছি। তো দেখেন, এই যে আমাদের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এখানে হচ্ছে আমরা কি মেইনলি হচ্ছে কি কি পোশাক ইউজ করব, কি কি ধরনের নিরাপদ গ্লাস ইউজ করব, মাস্ক বা হ্যান্ড গ্লাভস আমরা হচ্ছে ইউজ করব। তো দেখেন, সর্বপ্রথম আমরা যে জিনিসটা নিয়ে কথা বলি, অ্যাপ্রন। দেখেন, এটা হচ্ছে মেইনলি হচ্ছে ডাক্তারদের পোশাক হওয়া সত্ত্বেও একটা নিরাপত্তার পোশাক হিসেবে কি অ্যাপ্রন ইউজ করা হয়, ঠিক আছে। এই অ্যাপ্রন বা ল্যাব কোট কি সাদা সুতি কাপড় দিয়ে তৈরি করা হয়, এটা আমরা মনে রাখবো। অ্যাপ্রন বা ল্যাব কোট হচ্ছে সাদা সুতি কাপড় দিয়ে তৈরি করা হয়। অর্থাৎ সেটা হচ্ছে আমাদের হচ্ছে সোজা কথা, কখনোই যেন হচ্ছে কি হয়, ল্যাব কোটটা হবে হচ্ছে আমাদের এরকম হাতা কাটা যেন না হয়। সেটা হচ্ছে অবশ্যই হাফ হাতা অথবা 3/4 হাতার মধ্যে হবে, ঠিক আছে। সেটা হচ্ছে যেন ল্যাব কোটের ফুল হইলে তখন কি হবে, আমাদের হচ্ছে যে কোনো রাসায়নিক পদার্থের সাথে লেগে যেতে পারে। তো সেটা হচ্ছে হাফ হাতা বা হচ্ছে 3/4 হাতা, ঠিক আছে, এরকম টাইপ হইতে পারে। তো যাই হোক, চলেন আমরা পরবর্তীতে হচ্ছে হ্যান্ড গ্লাভস নিয়ে পড়াশোনা করি। হ্যান্ড গ্লাভস হচ্ছে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। হ্যান্ড গ্লাভস, এই হ্যান্ড গ্লাভস এর মধ্যে দেখেন বিভিন্ন ধরনের হ্যান্ড গ্লাভস হচ্ছে বাজারে পাওয়া যায়। যেমন হচ্ছে কি জিটেক্স গ্লাভস, লাটেক্স গ্লাভস, ভিনাইল হ্যান্ড গ্লাভস, ঠিক আছে। এগুলো পাওয়া যায়, কিন্তু দেখেন এই যে জিটেক্স, লাটেক্স আর হচ্ছে ভিনাইল, ঠিক আছে, এগুলা কি পচনশীল নয়। খুবই খুবই ইম্পর্টেন্ট, জিটেক্স, লাটেক্স আর হচ্ছে ভিনাইল হ্যান্ড গ্লাভস এগুলো হচ্ছে পচনশীল নয়, এবং তারা কি অধিক দাহ্য, মানে আমাদের জন্য ক্ষতিকর। সেজন্য কি করা হয়, যেটা পচনশীল পরিবেশ বান্ধব নাইট্রাইল রাবার গ্লাস ব্যবহার করা হয়, ঠিক আছে। পরিবেশ বান্ধব কি নাইট্রাইল রাবার গ্লাস হচ্ছে ব্যবহার করা হয়। কথা হচ্ছে পচনশীল নয় তিনটা, কি কি কি? জিটেক্স, লাটেক্স আর হচ্ছে কি ভিনাইল হ্যান্ড গ্লাভস, এই তিনটা হচ্ছে পচনশীল নয়। আর আমাদের পচনশীল কোনটা, সেটা হচ্ছে পরিবেশ বান্ধব পচনযোগ্য নাইট্রাইল রাবার গ্লাভস। ওকে, আচ্ছা, তারপর যাই। আজকের ক্লাসটা হচ্ছে মেইনলি কি মানে যতটুকু হচ্ছে না বোঝানোর জিনিস আছে এখান থেকে ধরায় দেওয়া আর কি, যে আপনারা এই জিনিসগুলো পড়বেন এরকম টাইপ জিনিসপত্র। আচ্ছা, তো আমরা যাই এক একটা হচ্ছে ডিটেলস। নাইট্রাইল রাবার গ্লাভস ফার্স্টে আমরা পড়ছি, এটা কি একটা হচ্ছে পরিবেশ বান্ধব গ্লাভস, ঠিক আছে। পরিবেশ বান্ধব, এটা তো আমরা মাত্র পড়ে আসছি। নাইট্রেট হচ্ছে পরিবেশ বান্ধব গ্লাভস। এখন দেখেন এই যে নাইট্রাইল রাবার গ্লাভস সংশ্লেষিত রাবার অ্যাক্রাইল নাইট্রাইল, ঠিক আছে, CH2CHN, CHCN, ঠিক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। মেইনলি নাইট্রাইল রাবার গ্লাভস কি থেকে তৈরি করা হয়, আমাদের হচ্ছে অ্যাক্রাইল নাইট্রাইল থেকে তৈরি করা হয়।
এটা হচ্ছে এক ধরনের পলিমার। এখন কথা হচ্ছে এটা দেখেন, এটা কি বৈদ্যুতিক শক রোধক, তার মানে বৈদ্যুতিক শক এখানে কিছু করতে পারে না। কথা হচ্ছে এটা বিভিন্ন ধরনের ক্ষয়কারক যে সব পদার্থ আছে সেগুলো থেকে আমাদের কি করে, প্রতিরোধ করে, ক্ষয়কারক রাবার প্রতিরোধী। কথা হচ্ছে তাহলে হচ্ছে কি কি পাইলাম, ফার্স্ট অফ অল পরিবেশ বান্ধব পাইলাম, তারপর হচ্ছে ক্ষয় প্রতিরোধী, ক্ষয় প্রতিরোধী, তারপর হচ্ছে আর কি কি পাইলাম, এটা কি আমাদের শক প্রতিরোধী, ঠিক আছে, শক প্রতিরোধ হইতে পারে। তার মানে কি কয়টা বৈশিষ্ট্য পেলাম, পরিবেশ বান্ধব, ক্ষয় প্রতিরোধী, শক প্রতিরোধী। তারপর হচ্ছে আরেকটা জিনিস পড়লাম কি, পচনযোগ্য, পচনযোগ্য। তার মানে দেখেন নাইট্রাইল লেবার গ্লাভসের কতগুলো বৈশিষ্ট্য পেয়ে গেলাম, পচনযোগ্য, ক্ষয় প্রতিরোধী, শক প্রতিরোধী, এই জিনিসগুলা। এখন কথা হচ্ছে তাই ল্যাবরেটরিতে প্রধানত কি ব্যবহার করা হয়, নাইট্রাইল গ্লাভস হচ্ছে বর্তমানে ইউজ করা হয়। ওকে, তো এটাতে হচ্ছে কোনো ধরনের অ্যালার্জি সৃষ্টি হয় না। কথা হচ্ছে এই যে আমরা একটু পরে বলবো জিটেক্স লাটেক্স, ঠিক আছে, এটা হচ্ছে জিটেক্স গ্লাভস খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাসবেস্টস গ্লাভসের বিকল্প রূপে ব্যবহার করা হয়, খুবই খুবই ইম্পর্টেন্ট। অ্যাসবেস্টস গ্লাভসের বিকল্প রূপে কি করা হয়, ব্যবহার করা হয় আমাদের এই জিটেক্স গ্লাভস, ঠিক আছে। এই জিটেক্স গ্লাভস হচ্ছে ফাইবার কাঁচ দ্বারা তৈরি করা হয়, ঠিক আছে। আর নাইট্রাইল আবরণযুক্ত আরামদায়ক গ্লাভস। আর লাটেক্স গ্লাভস কি, এটা হচ্ছে কি করে, চামড়ার ক্ষয় আর হচ্ছে জ্বালা সৃষ্টি করবে, ঠিক আছে। দেখেন চামড়ার ক্ষয় ও জ্বালা সৃষ্টিকারী রাসায়নিক পদার্থের ব্যবহার করে লাটেক্স গ্লাভস হচ্ছে ব্যবহার করা হয়, কারণ কি এটা হচ্ছে এই ক্ষয়কারী সৃষ্টি পদার্থের বিরুদ্ধে কাজ করে। দেখেন লাটেক্স রাবার গ্লাস ব্যবহারে বৈদ্যুতিক শক বা ত্বকে ক্ষতি সৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়, ঠিক আছে। তো এখানে হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে জিনিসগুলো ভাই হচ্ছে দাগাই দিছি। ওকে, তো এই জিনিসগুলো হচ্ছে একটু ভালো করে দেখবো। কিন্তু কথা হচ্ছে এই যে লাটেক্স গ্লাভস, অ্যালার্জি, লাটেক্সের মধ্যে কি আছে, লো আছে, অ্যালার্জির মধ্যে কি আছে, লো আছে, সোজা কথা। তার মানে অ্যালার্জি, অ্যালার্জি পাবো কি কিসের মধ্যে, লাটেক্স গ্লাভসের মধ্যে। ল্যাটেক্সের কারণে কি তৈরি হতে পারে, অ্যালার্জি তৈরি হতে পারে, খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। অন্য কোনো জায়গায় কিন্তু আমরা অ্যালার্জি পাই নাই। পিভিসি বা ভিনাইল গ্লাভস, এই পিভিসি মনে আছে, পলি ভিনাইল ক্লোরাইড, ঠিক আছে। তো এই পিভিসি হচ্ছে কি ছিল, CH2CHCl, ঠিক আছে। পিভিসি পলিভিনাইল ক্লোরাইড এখান থেকে হচ্ছে আমরা পাই। তো এটা হচ্ছে পিভিসি দিয়ে তৈরি করা হয়, এটা হচ্ছে কি মৃদু ক্ষয়কারী পদার্থ, ত্বকে বিরক্তিকর অনুভূতি সৃষ্টিকারী, ব্যবহার কালে হচ্ছে ভিনাইল গ্লাভস হচ্ছে ব্যবহার করা হয়। নিউক্লিন, ঠিক আছে। এই নিউক্লিন হচ্ছে রাবার বা ক্লোরোপ্রোপিন দিয়ে তৈরি, এটি নরম এবং তাপরোধী। এখানে হচ্ছে মেইনলি হচ্ছে দেখেন কোন কোন কাজের বেলায়, মৃদু ক্ষয়কারী পদার্থ, তেল জাতীয় পদার্থ, জৈব দ্রাবক, ঠিক আছে, এসব নিয়ে কাজ করার জন্য আমরা কি করি, নিউক্লিন ইউজ করি। তারপর খুবই খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাস্ক, ঠিক আছে। মাস্ক আমরা কখন ইউজ করব, দেখেন অনেকগুলা গ্যাসের কথা বলা আছে, কার্বন ডাইঅক্সাইড খারাপ, অ্যামোনিয়া খারাপ, নাইট্রোজেন ডাইঅক্সাইড খারাপ, হাইড্রোজেন সালফাইড খারাপ, সালফার ডাইঅক্সাইড খারাপ, একটাও কি এখানে ভালো গ্যাস আছে, না। তার মানে হচ্ছে কি কি, দেখেন তো, আমরা মাস্ক কখন ইউজ করব, মাস্ক আমরা ইউজ করবো কখন, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। দেখেন ভাই কিন্তু একটা সিরিয়াল সাজিয়ে দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে আমাদের কি আরো দুইটা আছে, সেই দুইটা কি কি, একটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড যেহেতু হয়েছে, এটা কি অ্যামোনিয়া, আর হচ্ছে H2S। দেখেন ভাইয়া কিন্তু সুন্দর করে জিনিসটা হচ্ছে সাজাই দিছি, যে মাস্ক আমরা কখন কখন ইউজ করব, এই গ্যাসগুলো যখন তৈরি হবে তখন আমাদের মাস্ক মাস্ট বি ইউজ করতে হবে, কারণ কি এই মাস্ক, এই গ্যাসগুলো হচ্ছে আমাদের জন্য কি ক্ষতিকর, এই গ্যাসগুলো হচ্ছে আমাদের জন্য হচ্ছে ক্ষতিকর, ঠিক আছে। তার মানে দেখেন ভাইয়া সুন্দর করে সিরিয়ালে সাজাই দিছি না, সবাই এখনই পড়ে ফেলেন তো কি কি, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, আর হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাস। এগুলো হচ্ছে কি করবে, আমাদের যদি শ্বাসতন্ত্রে যায় আমাদের শ্বাসকষ্ট তৈরি করবে। তারপর হচ্ছে আমাদের কি নর্মালি হচ্ছে চোখে পানি আসা, জ্বালা করা, এইসব ক্ষেত্রে হচ্ছে তারা হচ্ছে আমাদের সমস্যা করতে পারে। ওকে, তারপর কখনোই স্যান্ডেল পরা যাবে না, কখনোই স্যান্ডেল পরা যাবে না, ঠিক আছে, কখনোই ল্যাবে স্যান্ডেল পরে ঢোকা যাবে না। আর যদি কারো হচ্ছে মেয়েদের বিশেষ করে লম্বা চুল থাকে মাথায় কি পড়তে হবে, ক্যাপ পড়তে হবে। এই হচ্ছে মোটামুটি আমার ল্যাবরেটরি হচ্ছে কাজকর্ম। কথা হচ্ছে এখানে দেখেন কিছু কথাবার্তা আছে, আমরা প্র্যাকটিক্যাল থেকে ধরে নিয়ে আসছি। দেখেন সিনথেটিক গ্লাভসের পরিবর্তে নাইট্রাইল গ্লাভস ব্যবহার করা উচিত, কারণ এটি হচ্ছে মাইক্রো অর্গানিজম বা হচ্ছে অণুজীব দ্বারা আক্রান্ত হয়ে মাটিতে মিশে যায়। তার মানে কি সিনথেটিক হচ্ছে অপচনযোগ্য, অপচনযোগ্য, ঠিক আছে। আর নাইট্রাইল গ্লাভস হচ্ছে কি পচনযোগ্য। কোনো কনফিউশন আছে, হোপফুলি কোনো সমস্যা থাকার কথা না, পচনযোগ্য, ঠিক আছে। তার মানে সিনথেটিক হচ্ছে অপচনযোগ্য আর এটা হচ্ছে পচনযোগ্য। আচ্ছা, এখন আসি
এই গ্লাস সামগ্রী ল্যাবরেটরির মধ্যে কি আমরা বিভিন্ন ধরনের গ্লাস ইউজ করি না? দেখেন না হচ্ছে জিম ভাই নাইম ভাই মাঝে মধ্যে কি ভৌতিক কর্মকাণ্ড করার জন্য হচ্ছে গ্লাস সামগ্রী নিয়ে আসে। কথা হচ্ছে এই ভৌতিক কর্মকাণ্ডের জন্য আমরা কি বিভিন্ন ধরনের গ্লাস হচ্ছে আমরা ইউজ করি। একটা হচ্ছে সফট গ্লাস বা কোমল গ্লাস সামগ্রী, আর একটা হচ্ছে শক্ত গ্লাস বা পাইরেক্স গ্লাস আমরা বলে থাকি। ঠিক আছে, এটা মনে রাখার উপায় হচ্ছে খুবই সিম্পলি মনে রাখবেন। ঠিক আছে, আমাদের যেগুলো হচ্ছে র্যান্ডমলি আমরা ইউজ করি, ঠিক আছে, বেশি হচ্ছে আমরা ইউজ করি সেইগুলো হচ্ছে আমাদের কি পাইরেক্স গ্লাসের তৈরি। যেমন দেখেন আমরা যেগুলো বেশি ইউজ করি, টেস্ট টিউব, বিকার, উন্নত মানের রিয়েজেন্ট বোতল, কনিক্যাল ফ্লাক্স, পিপেট বুলেট, ঠিক আছে, পরীক্ষায় আসছে, মেজারিং সিলিন্ডার, মেজারিং ফ্লাক্স, এগুলা কি সবগুলা কি পাইরেক্স বা হচ্ছে শক্ত পটাশ গ্লাস দিয়ে তৈরি। ঠিক আছে, পাইরেক্স বা শক্ত পটাশ গ্লাস ভুল যেন না করি। ঠিক আছে, কিন্তু সফট গ্লাসের দেখেন তুই খুবই উল্টাপাল্টা জিনিস, কাঁচ নল, ঠিক আছে, তারপর হচ্ছে নিম্নমানের বিকার, ঠিক আছে, এখানে কি ছিল উচ্চ মানের বিকার, ঠিক আছে, ওটা হচ্ছে নিম্নমানের বিকার, ওয়াচ গ্লাস, ফানেল, গলন, লিবিক শীতক, ঠিক আছে, যেগুলো নর্মালি আমরা ইউজ করি না। ঠিক আছে, তো এগুলো হচ্ছে যখন আপনি হচ্ছে কি তাপ দিবেন, তাপ দিলে কি সেগুলো হচ্ছে সহজে গলে নরম হয়ে যায়, এটা হচ্ছে কম তাপ সহ্য করতে পারে। ওকে, তো খুব সুন্দর করে মাথায় রাখবেন। যদি আমরা বলি যে কিভাবে মনে রাখবো, সফট গ্লাস মনে রাখার উপায় হচ্ছে নরমালি কম ইউজ হয়। ঠিক আছে, আর যেটা হার্ড গ্লাস আছে, ঠিক আছে, সফট গ্লাস আর এটা হচ্ছে হার্ড গ্লাস বা হচ্ছে পাইরেক্স গ্লাস যেগুলো আছে, পাইরেক্স গ্লাস। ঠিক আছে, এই পাইরেক্স গ্লাস যেগুলো আছে, পাইরেক্স গ্লাস গুলা কি বেশি ব্যবহৃত হয়, বেশি ব্যবহৃত মানে কমন। ঠিক আছে, কমন গুলো হচ্ছে পাইরেক্স গ্লাসের তৈরি, তো এটা হচ্ছে আমরা মনে রাখবো। পাইরেক্স গ্লাস হচ্ছে বেশি ব্যবহৃত হয় কমন, আর সফট গ্লাস হচ্ছে কি হয় আমাদের কম ইউজ করা হয়। তো এখান থেকে মেইনলি হচ্ছে এই যে টেস্ট টিউব আর হচ্ছে বিকারটা হচ্ছে মনে রাখবেন। ঠিক আছে, এই দুইটা হচ্ছে একটু কনফিউজ করতে পারে আপনাকে। আচ্ছা, তারপর দেখেন এই যে আমাদের পাইরেক্স গ্লাস, পাইরেক্স গ্লাসটা কি, সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড আর হচ্ছে বেরিয়াম বোরোসিলিকেটের হচ্ছে মিশ্রণ দিয়ে তৈরি একটা গ্লাস। ঠিক আছে, আর সফট গ্লাস বা কোমল গ্লাস হলো কি সোডিয়াম আর হচ্ছে ক্যালসিয়াম সিলিকেটের মিশ্রণ। তাইলে এখানে মেইনলি কাহিনী দেখেন, এই যে পাইরেক্স গ্লাস দেখতেছি, কি থাকবে, জিঙ্ক অক্সাইড থাকবে, সাথে হচ্ছে বেরিয়ামের যৌগ থাকবে, বেরিয়ামের যৌগ থাকবে। ঠিক আছে, আর আমাদের সফট গ্লাসে কি থাকবে, থাকবে হচ্ছে সোডিয়াম আর হচ্ছে কি আমাদের ক্যালসিয়ামের যে সিলিকেট, ঠিক আছে, SiO2। ঠিক আছে, ক্যালসিয়ামের যে সিলিকেট থাকবে CaSiO3। ঠিক আছে, এগুলো হচ্ছে মিশ্রণ দিয়ে তৈরি। ওকে, এখন কথা হচ্ছে এই পাইরেক্স গ্লাস কি অধিক তাপ, অধিক তাপ সহ্য করে, অধিক তাপ সহ্য করে। ঠিক আছে, অধিক তাপ সহ্য করতে পারে, তো এটা যেন আমরা ভুল না করি। ওকে, বুঝতে পারবো খুবই সিম্পলি। আচ্ছা, গ্লাস সামগ্রী পরিষ্কার করার কৌশল। ঠিক আছে, এখানে যদি স্টার দিতে থাকি আজকের মানে সারা রাত শেষ হয়ে যাবে, স্টার দেওয়া আমার শেষ হবে না। ঠিক আছে, এই যে আমাদের গ্লাস সামগ্রী পরিষ্কার করার কৌশল, সেখানে দেখেন যদি কখনো গ্লাস সামগ্রীতে তৈলাক্ত পদার্থ থাকে, ঠিক আছে, তৈলাক্ত পদার্থ থাকলে যেমন হচ্ছে বিশেষ করে বুলেটের স্টপ কোড পরিষ্কার করার সময় কি ব্যবহার করা হয়, ক্রোমিক অ্যাসিড। পরীক্ষায় ডিরেক্ট কোশ্চেন আসে ক্রোমিক অ্যাসিড কি, মনে রাখবেন এই যে আমাদের ক্রোমিক অ্যাসিড আছে, ঠিক আছে, এই ক্রোমিক অ্যাসিডটা হচ্ছে কিসের মিশ্রণ, K2Cr2O7 প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডটা কি অবশ্যই গাঢ়, কনসেন্ট্রেটেড, সেটা হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড। K2Cr2O7 আর হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশ্রণকে আমরা বলি হচ্ছে ক্রোমিক অ্যাসিড। পরীক্ষা আসার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর দেখেন যদি কখনো রঙিন পদার্থ যেমন লৌহ লবণ, কপার লবণ, এইগুলা দ্রবণ হচ্ছে টেস্ট টিউবে ব্যবহার করা হয়, এগুলা কি পরবর্তীতে কি ফাইনালি হচ্ছে জমাট বেঁধে যায়। ঠিক আছে, এছাড়া হচ্ছে এই ক্রোমিক অ্যাসিডের পাশাপাশি আমরা হচ্ছে আরেকটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে অ্যামোনিয়ার দ্রবণ। এই ক্রোমিক অ্যাসিড কি, এটা হচ্ছে একটা দ্রবণ, আর এটা হচ্ছে অ্যামোনিয়ার দ্রবণ। এই NH3টাও আমরা কি করি, একটা হচ্ছে ক্লিনার হিসেবে ইউজ করতেছি। NH3টা ক্লিনার, ঠিক আছে, কোন ধরনের ক্লিনার, গ্লাস ক্লিনার ইউজ করতেছি। ঠিক আছে, এই যে আমরা যে এই যে অ্যামোনিয়া দ্রবণ দিয়ে হচ্ছে কার্যযন্ত্র পরিষ্কার করা হয়। তার মানে ক্লিনার আমরা দুইটা পাইলাম, একটা হচ্ছে কি ক্রোমিক অ্যাসিড যেটা পরীক্ষা আসার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, আর হচ্ছে NH3 যেটা হচ্ছে কি গ্লাস ক্লিনার। আচ্ছা, তারপর আসি গ্লাস সামগ্রী ধৌতকরণ, কি কি দিয়ে আমরা ধৌত করতে পারি। দেখেন গ্লাস সামগ্রী পানি দিয়ে পরিষ্কার করতে হয়। দেখেন সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট না কিন্তু, খেয়াল রাখবেন সোডিয়াম বাইকার্বনেট না, ঠিক আছে, টোটালি না, সোডিয়াম বাইকার্বনেট না, সোডিয়াম কার্বনেট দ্রবণ। সোডিয়াম কার্বনেটের 10% যে লঘু দ্রবণ আছে বড় প্লাস্টিক গামলায় নিয়ে, এতে যখন আপনি ময়লাযুক্ত সুন্দর করে সামগ্রীগুলা কি করবেন রেখে দিবেন, ব্রাশ দিয়ে পরিষ্কার করলে সেটা পানি দিয়ে ধুতে হবে। এই যে সোডিয়াম কার্বনেটের 10% দ্রবণ,
ঠিক আছে, দেখেন তো সোডিয়াম কার্বনেটের 10% দ্রবণ। 10% মানে কি? সোজা কথা হচ্ছে এর কি ঘনমাত্রাটা কত হবে? মনে রাখবেন এই m এর মানটা হবে হচ্ছে 10 ইন্টু এক্স বাই হচ্ছে, আচ্ছা এটাকে ঘনমাত্রা তো আমরা সি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে, সি ইকুয়াল 10x বাই এম। তো 10 ইন্টু শতকরা পরিমাণ কত দেওয়া আছে? 10 ডিভাইড বাই হচ্ছে সোডিয়াম কার্বনেটের ভর হচ্ছে 106, ঠিক আছে। তো 0.943 মোলার। মনে রাখবেন এই যে তাইলে হচ্ছে আমি মিশ্রণটা ইউজ করতেছি, এই সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রাটা কত? ঘনমাত্রাটা হচ্ছে 0.943 মোলার, আমরা যেন ভুল না করি। 10% যা 0.943 মোলার হচ্ছে তা, তো আমরা যেন ভুল না করি। তো পরীক্ষায় যদি আসে যে কত মোলার হচ্ছে দ্রবণ ইউজ করা হয়, তো ভাইয়া মনে রাখতে পারবো 0.943 মোলার, এরকম একটা জিনিস। আচ্ছা, তারপর হচ্ছে ডিটারজেন্ট ড্যাকন 90, ইম্পর্টেন্ট। ড্যাকন 90 কেন ইম্পর্টেন্ট? কারণ এটা হচ্ছে একটা, মনে রাখবেন, একমাত্র পরিবেশ বান্ধব এজেন্ট। এটা হচ্ছে পরিবেশ বান্ধব, পরিবেশ বান্ধব, ঠিক আছে। ড্যাকন 90 হচ্ছে কি? পরিবেশ বান্ধব। তো দেখেন ড্যাকন 90 কি আছে? রাসায়নিক লেভেল প্রায় সব গাছ সামগ্রী পরিষ্কার করার জন্য হচ্ছে ড্যাকন 90 অত্যন্ত কার্যকর হচ্ছে একটা ডিটারজেন্ট। প্রায় সব ধরনের ময়লা যেমন গ্রিজ, আলকাতরা, এগুলো সবকিছু হচ্ছে ড্যাকন 90 দিয়ে পরিষ্কার করা যায়। এই ড্যাকন 90 হচ্ছে কি? একটা পরিবেশ বান্ধব ডিটারজেন্ট। আগে যেটা বলছি, ড্যাকন 90 হচ্ছে একটা পরিবেশ বান্ধব ডিটারজেন্ট। ওকে, আচ্ছা, তারপর যাই। এটা হচ্ছে পানিতে কোনো দূষণ ধরনের সৃষ্টি করে না, আর হচ্ছে এই যে 100% এটা অণুজীব দ্বারা ভাঙনযোগ্য বা বায়োডিগ্রেডেবল। তার মানে হচ্ছে এখানে আমরা আরেকটা জিনিস হচ্ছে কি করতে পারি? অ্যাড করতে পারি পরিবেশ বান্ধব, তারপর হচ্ছে সেটা কি? 100% বায়োডিগ্রেডেবল, বায়োডিগ্রেডেবল, ঠিক আছে, বায়োডিগ্রেডেবল। ওকে, আচ্ছা, তারপর ক্রোমিক অ্যাসিড। ক্রোমিক অ্যাসিড আমরা হচ্ছে অলরেডি পড়ে ফেলছি। ক্রোমিক অ্যাসিডের কাজ কি? মনে রাখবেন এই যে ক্রোমিক অ্যাসিডটা আছে সবসময় তার কি কাজ? হচ্ছে জারণ ক্রিয়া ঘটানো। দেখেন কি আছে? K2CO7 আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড আছে, সেটা কি করবে? জারণ ক্রিয়া ঘটাবে। মনে রাখবেন এই যে ক্রোমিক অ্যাসিডটা আছে, এই ক্রোমিক অ্যাসিডটা হচ্ছে একটা তীব্র জারক। এটা হচ্ছে তীব্র জারক, সে হচ্ছে জারণ ক্রিয়া ঘটানোর মাধ্যমে বিক্রিয়া গেলে এটি জায়মান অক্সিজেন দিয়ে সে সুন্দর করে কি করবে? পরমাণু জায়মান অক্সিজেন উৎপন্ন করবে, এই জায়মান অক্সিজেন ময়লাকে দ্রবীভূত করে, ঠিক আছে। তো আমরা যেন কখনোই ভুল না করি। ক্রোমিক অ্যাসিড মিশ্রণের ক্ষেত্রে পটাশিয়াম ডাইক্রোমেটের পরিমাণ থাকে হচ্ছে 4 গ্রাম, পানির পরিমাণ থাকে 40 মিলিলিটার। তো এটাও মাথায় রাখবেন। আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড 2 মোলার থাকে হচ্ছে 40 মিলিলিটার। এত বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে, এত বেশি ইম্পর্টেন্ট না। তারপর এখন আসি এই যে প্রস্তুত প্রণালী। এটা হচ্ছে ক্রোমিক অ্যাসিডটা আমি কেমনে প্রস্তুত করব? সোজা কথা, এখানে তেমন ইম্পর্টেন্ট কিছুই নাই। এটা জাস্ট হচ্ছে রাখছি একটা জিনিসের জন্য, এই যে ক্রোমিক অ্যাসিডের প্রস্তুতির বিক্রিয়া, ঠিক আছে। ক্রোমিক অ্যাসিড প্রস্তুতির বিক্রিয়া হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। দেখেন তাপ উৎপাদী বিক্রিয়া হয়। আর হচ্ছে ক্রোমিক অ্যাসিড যখন ফাইনালি তৈরি হচ্ছে সেখানে কি হয়? ডাইক্রোমেট আয়ন তৈরি হয় না? দেখেন এখানে তাহলে বিক্রিয়াটা করতেছে কি? এই যে ক্রোমিয়াম সালফেট হচ্ছে এরকম একটা যৌগ তৈরি হয়। এই ক্রোমিয়াম সালফেটের বর্ণটা হচ্ছে কি? সবুজ কালার। কারণ কি? এই যে সবুজ কালারটা হচ্ছে মিশ্রণটা হচ্ছে ব্যবহার করা হয় না, ঠিক আছে। কারণ কি? দেখেন এসিড মিশ্রণটি তৈরির পর স্বচ্ছ বর্ণ থাকলেও অনেকবার ব্যবহার করে এটি সবুজ রং ধারণ করে। কারণ হচ্ছে এই যে ক্রোমিয়াম সালফেটটা আছে এটা মেইনলি হচ্ছে কি সবুজ কালারের জন্য দায়ী, সবুজ রঙের জন্য দায়ী। তো সে যেহেতু সবুজ রং তৈরি করছে, তার মানে কি আমার গ্লাসগুলা কি হয়ে যাবে? গ্লাসগুলো হচ্ছে ডিসকালার হয়ে যাবে, গ্লাসগুলো হচ্ছে ডিসকালার হয়ে যাবে, ঠিক আছে। তো সেজন্য এটা বারবার ইউজ করা হয় না, এটা হচ্ছে কি একটা খারাপ দিক, ঠিক আছে। এটা হচ্ছে আমার ক্রোমিক অ্যাসিডের খারাপ দিক। তারপর ক্রোমিক অ্যাসিড হচ্ছে অবশ্যই যেহেতু একটা অ্যাসিড মিশ্রণ, ঠিক আছে, যদি কখনো কোথাও লাগে সেটা কি করতে হবে? ক্রোমিক অ্যাসিড কোথাও লাগলে 5% সোডিয়াম বাইকার্বনেট দিয়ে সেটা কি করতে হবে? ধুয়ে ফেলতে হবে। যেহেতু এটা অ্যাসিড, আমি এখানে কি দিব? একটা ক্ষার দিয়ে দিব, ঠিক আছে। তারপর গ্লাস সামগ্রী থেকে তৈল গ্রিজ জাতীয়, গ্লাস সামগ্রী থেকে হচ্ছে তৈল গ্রিজ জাতীয় পদার্থ দূর করতে প্রয়োজনে এসিটোন দ্রাবক ইউজ করা হয়। এসিটোন কি জিনিস? কিটোন, ঠিক আছে। CH3 সি ডাবল বন্ড ও CH3, এসিটন, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের তেল চর্বি, তেল বা গ্রিস জাতীয় পদার্থ, ঠিক আছে। এগুলো হচ্ছে দূরীভূত করতে হচ্ছে আমাদের এসিটনটা ব্যবহার করা হয়। আর অ্যাসিড যেহেতু হচ্ছে যদি চোখে পড়ে সোডিয়াম বাইকার্বনেট দিয়ে হচ্ছে আমরা ধুয়ে ফেলবো, ঠিক আছে। তো ভুল যেন না হয়। আচ্ছা, কত হচ্ছে ল্যাবরেটরিতে গ্লাস সামগ্রী ব্যবহারের সুবিধা কি? ল্যাবরেটরি আমরা হচ্ছে সবকিছু কি প্রচুর ক্ষয়কারী জিনিসপত্র ইউজ করি। কথা হচ্ছে এই ক্ষয়কারী পদার্থের সাথে হচ্ছে কি করতে পারে? যে হাইড্রোফ্লোরিক অ্যাসিড আছে না, মনে রাখবেন হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোফ্লোরিক অ্যাসিড কাঁচকে ক্ষয় করে, কাঁচকে ক্ষয় করে, ঠিক আছে। আর এটা দিয়েই কি করা হয়? কাঁচে নকশা করা হয়,
কাচের নকশা, এটাকে বলা হয় এচিং অফ গ্লাস। এচিং অফ গ্লাস, ঠিক আছে। এই এইচএফ দিয়ে হচ্ছে কি করা হয়, কাচের নকশা করা হয়, এটাকে আমরা বলি হচ্ছে এচিং অফ গ্লাস। হোপফুলি কারো ভুল হবে না, ঠিক আছে। তো কারণ কি, এই এইচএফ হচ্ছে কি কাচকে ক্ষয় করতেছে, তো এটা যদি আমি একটা নির্দিষ্ট সুন্দর করে সিস্টেমে কি করি, আমি হচ্ছে সাজাই দিই, সেটা হচ্ছে তাহলে হচ্ছে কি হবে, আমার সেখানে হচ্ছে কাচে নকশা তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, নূরজান একটা কোশ্চেন করছেন। আচ্ছা ভাই, আপনি কোন মেডিকেল স্টুডেন্ট? আমি হচ্ছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের, ঠিক আছে। ফাইনাল ইয়ার আছি, 19 ব্যাচ, এইচএসসি 19 ব্যাচ। ওকে, আচ্ছা চলেন। এই যে আমি বললাম যে এইচএফএস কি করবে, কাচের উপাদান হচ্ছে বিক্রিয়া ঘটে সোডিয়াম সিলিকেটের সাথে বিক্রিয়া করে, সে হচ্ছে তৈরি করে কি সিলিসিক অ্যাসিড তৈরি করে ফেলে। এই সিলিক অ্যাসিড কি হাইড্রোফ্লোরোসিলিক অ্যাসিড, এই যে হাইড্রোফ্লোরোসিলিক অ্যাসিড সিলিসিক অ্যাসিড তৈরি করে ফেলবে, যেটা কি আমার কাচকে আলটিমেটলি ক্ষয় করতেছে, ঠিক আছে। তো সেজন্য হচ্ছে আমরা কি করব না, কখনো হচ্ছে হাইড্রোফ্লোরিক অ্যাসিড হচ্ছে আমার কাচ ক্ষেত্রে ইউজ করব না, মনে রাখবো। তারপর আমরা চলে যাই আয়তনিক বিশ্লেষণে কাজে ব্যবহৃত রাসায়নিক নিক্তি বা ব্যালেন্স, ঠিক আছে। এই নিক্তি কথাটা, ঠিক আছে, সোজা কথা হচ্ছে আমরা 2 ঘর থেকে 4 ঘর, ঠিক আছে। আমরা হচ্ছে ওজন ওজন মাপি হচ্ছে 0.01 গ্রাম থেকে 0.0001 গ্রাম পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে কি 2 ডিজিট, 2 ডিজিট, আর এটা হচ্ছে 4 ডিজিট, ঠিক আছে। কথা হচ্ছে অ্যাকুরেট কোনটা, বেশি অ্যাকুরেট হচ্ছে এই যে আমাদের 4 ডিজিট, এটা হচ্ছে অ্যাকুরেট। সে হচ্ছে আমাকে অ্যাকুরেট মান দিবে, ওকে। তো সেজন্য হচ্ছে মনে রাখবেন, আমরা হচ্ছে এই 2 ধরনের ইউজ করি, ওকে। তো সেটা হচ্ছে দুইজনের আমরা নীতি ইউজ করি, সেটা হচ্ছে 2 ডিজিট আর হচ্ছে 4 ডিজিট। কথা হচ্ছে দেখেন, এই যে কেমিক্যাল বল ব্যালেন্স হচ্ছে 2 প্রকার। এটা হচ্ছে ব্যালেন্স, ওটা কিন্তু নিক্তি। পলভঙ্গি ব্যালেন্স আর হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স। দুইটা ব্যালেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে দেখেন, পলভঙ্গি ব্যালেন্সে কি হয়, ওপরে ভীম বা তুলাদণ্ডকে, ঠিক আছে, মানে জিনিসটা হচ্ছে এরকম, এই যে এরকম ভাবে ঝুলানো থাকে না, প্রত্যেকটা জিনিস, ঠিক আছে। তো এই যে এটাকে বলা হয় বিম বা তুলাদণ্ড, ঠিক আছে। এই বিম বা তুলাদণ্ডকে কি করা হয় আমাদের হচ্ছে পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে টোটালি হচ্ছে 100টা ভাগে, ঠিক আছে, 100 ভাগে ভাগ করে বাম প্রান্তের দাগে হচ্ছে 0, ডান প্রান্তের দাগে হচ্ছে 100 চিহ্নিত করা থাকে, মানে হচ্ছে এখানে থাকে হচ্ছে 0 আর এখানে থাকে কত 100, ঠিক আছে। এটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে, ওকে। ব্যালেন্সের সমতা রক্ষা করা। অপরদিকে সার্টোরিয়াস ব্যালেন্সে কি করা হয়, দেখেন পলভঙ্গিতে কি থাকে, সেটা হচ্ছে 100টা ভাগ করা হয়, আর সার্টোরিয়াস ব্যালেন্সে কি করা হয়, বিমটির মাঝখানে 0। সোজা কথা, সার্টোরিয়াসকে আমি যদি পিঙ্ক দিয়ে প্রকাশ করি, বিমের মাঝখানে কি থাকবে, 0 থাকবে, এই পাশে কত থাকবে 50 থাকবে, এই পাশে হচ্ছে 50 থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে সার্টোরিয়াস, মানে হচ্ছে পিঙ্ক ফর সার্টোরিয়াস, পিঙ্ক ফর হচ্ছে সার্টোরিয়াস, পিঙ্ক ফর হচ্ছে সার্টোরিয়াস, ঠিক আছে। সার্টোরিয়াস ব্যালেন্সে হচ্ছে কি হয়, যে আমাদের হচ্ছে বিমের মাঝখানে কি থাকে, 0 থাকে, তারপর হচ্ছে বাম ও ডান দিকে হচ্ছে 50টা করে দাগান্বিত থাকে, ঠিক আছে। সার্টোরিয়াস ব্যালেন্সের এখন ব্যবহার নেই, এটা হচ্ছে ব্যবহার নেই, খুবই খুবই ইম্পর্টেন্ট। সার্টোরিয়াস ব্যালেন্সের এখন হচ্ছে কি নেই, কোন ধরনের ব্যবহার নেই, বর্তমান সিলেবাসে নাই, ঠিক আছে। তো বর্তমানে কেমিক্যাল ব্যালেন্স রূপে সুন্দর করে কি করা হয়, আইদার পলভঙ্গি, ঠিক আছে, বা হচ্ছে কি ডিজিটাল ব্যালেন্স হচ্ছে ইউজ করা হয়, ওকে। আচ্ছা, তারপর আমরা পরেরটা চলে যাই, সেটা হচ্ছে রাসায়নিক নীতি ব্যবহারের ক্ষেত্রে হচ্ছে আমাদের কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, ঠিক আছে, মনে রাখবেন। এই পদার্থ, ঠিক আছে, দুটো ভাবে ভাগ করা যায়, প্রাইমারি স্ট্যান্ডার্ড আর এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, ঠিক আছে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ভাইয়া, চিনার উপায় কি, মনে রাখবেন এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থতে কি থাকবে, নামে সি থাকে, নট কার্বন, অ্যালফাবেটিক্যাল সি। একটা এক্সেপশন আছে, HCl, একটা এক্সেপশন হচ্ছে HCl। তার মানে HClটা কিসের মধ্যে, HCl হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের মধ্যে পড়বে, ঠিক আছে। তারপর দেখেন, যদি আমি দাগাইতে যাই, সুন্দর করে দেখেন প্রত্যেকটা নামের মধ্যে অনার্দ্র সোডিয়াম কার্বনেট, অক্সালিক অ্যাসিড, সংকেত কি, অক্সালিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2C2O4 ইন্টু হচ্ছে কি থাকবে 2H2O, ঠিক আছে, মানে আর্দ্র সোডিয়াম অক্সালিক অ্যাসিড। পটাশিয়াম ডাইক্রোমেট, দেখেন নামের মধ্যে কি আছে, K2Cr2O7। তারপর হচ্ছে এগুলো হচ্ছে কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর মনে রাখবেন, এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ অলওয়েজ, এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ অলওয়েজ হচ্ছে কি প্রমাণ দ্রবণ,
সে হচ্ছে আপনাকে প্রমাণ দ্রবণ তৈরি করে দেবে, ঠিক আছে, প্রমাণ দ্রবণ তৈরি করে দিবে। ঠিক আছে, দেখেন প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ থেকে প্রমাণ দ্রবণ 0.1 মিটার তৈরি করা যায়, খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, আবার যেসব হচ্ছে আমার কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মানে বৈশিষ্ট্য থাকে না, সেগুলোকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। কি কি আছে দেখেন, সোডিয়াম হাইড্রোক্সাইড HCl, খুবই খুবই ইম্পর্টেন্ট, HCl খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এগুলো হচ্ছে কি আমার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তার মানে বুঝতে পারছি যে প্রাইমারি স্ট্যান্ডার্ড আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড কিভাবে কি হয়েছে। তো ভুল যেন না করি, ঠিক আছে, ভুল যেন কখনোই না করি। ওকে, আচ্ছা আচ্ছা, এখন ওকে, তারপর যাই এই পলভঙ্গি ব্যালেন্স। পলভঙ্গি ব্যালেন্স অলরেডি আমরা পড়ে ফেলছি, ঠিক আছে, আমরা একটু আগে পলভঙ্গি ব্যালেন্স কিন্তু তালিকা দেখাইছি। সেটা হচ্ছে কি আমাদের হচ্ছে নর্মালি কি থাকবে, যে এই যে আমাদের একটা ব্যালেন্সের হচ্ছে এক পাশে কি থাকবে, বাম পাশে 0 থাকবে, ডান পাশে কত থাকবে, 100 থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে কোনো একটা আমার কিছুর মধ্যে ঝুলানো থাকবে। এই যে আমার পলভঙ্গি ব্যালেন্স আছে, এই পলভঙ্গি ব্যালেন্সের বেদিটা হচ্ছে আয়তাকার। ঠিক আছে, বেদিটা মানে হচ্ছে যেটার উপর সে হচ্ছে এখানে এই যে যেটার উপর হচ্ছে সে হচ্ছে কি এরকম থাকবে, এটা হচ্ছে কিরকম, এরকম আয়তাকার। ঠিক আছে, দেখেন ভাই হচ্ছে সুন্দর গায়িকা দেখাইছে। পলিমিয়াম ব্যালেন্সের বেদিটা হচ্ছে এরকম আয়তাকার থাকে। ঠিক আছে, এবং এবং দেখেন এটি গ্রানাইট পাথর বা ইবোনাইটের তৈরি, মানে হচ্ছে এই যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে গ্রানাইট, গ্রানাইট বা কিসের তৈরি, ইবোনাইটের তৈরি। খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য। ইবোনাইটের তৈরি, ঠিক আছে, গ্রানাইট বা ইবোনাইটের তৈরি। এমন কথা হচ্ছে 0 থেকে 100 মতো মার্ক করা থাকে, এখানে তেমন ইম্পর্টেন্ট আর কিছু নাই, যে গ্রানাইট পাথর বা হচ্ছে কি ইবোনাইটের তৈরি হচ্ছে। তারপর দেখেন স্তম্ভ বা কলাম, ঠিক আছে, যেটার উপর হচ্ছে বড় করে সে হচ্ছে আছে স্তম্ভ বা হচ্ছে কলাম। এই স্তম্ভ বা কলামটি সেটা কি ব্রাশ বা পিতলের তৈরি ফাঁপানল, তার মানে হচ্ছে এটা কিসের তৈরি, এটা হচ্ছে পিতল, এটা হচ্ছে পিতলের তৈরি। ঠিক আছে, তারপর দেখেন এটি বেদির মাঝখানে খাড়াভাবে যুক্ত থাকে। তারপর হচ্ছে দেখেন এই হ্যান্ডেলের সাথে যুক্ত হচ্ছে বিভিন্ন ধরনের নাইফেস থাকে, তো এখানে কোনো সমস্যা হয় না। তুলাদণ্ড বা বিম এবং পাল্লা, ঠিক আছে, তুলাদণ্ড বা বিম এবং পাল্লা, এটা হচ্ছে আমরা অলরেডি দেখি 0 থেকে হচ্ছে 100-র মধ্যে হচ্ছে কি মার্ক করা থাকে। রাইডার বা কি জিনিস, ঠিক আছে, এই আরোহী বা রাইডার। ঠিক আছে, এই তুলাদণ্ডের মাঝখানে, ঠিক আছে, তুলাদণ্ডের মধ্যে এরকম হচ্ছে কোনো একটা পদার্থের তৈরি। ঠিক আছে, এরকম হচ্ছে কি থাকে, একটা হচ্ছে আমার এখানে রাইডার থাকবে। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে রাইডার। ওকে, এই রাইডারটা হচ্ছে আমরা একদিক থেকে আরেক দিকে হচ্ছে কি করি, মুভ করি। এই রাইডারটা দেখেন অ্যাকচুয়ালি কিসের তৈরি, প্লাটিনাম বা অ্যালুমিনিয়াম ধাতু তৈরি একটা হচ্ছে লুপ বা পেঁচানো তার। ঠিক আছে, এবং রাইডারটা কত গ্রামের হয়, 5 মিলিগ্রাম অথবা হচ্ছে কি 10 মিলিগ্রাম। ঠিক আছে, 5 মিলিগ্রাম বা হচ্ছে 10 মিলিগ্রামের হয়ে থাকে। ঠিক আছে, তার মানে আপনি যখন 5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রামকে এক জায়গা থেকে 0 থেকে 100 দিকে সরাবেন, আলটিমেটলি আপনার হচ্ছে কি ডাবল চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, সবকিছু কি ডাবল চেঞ্জ হচ্ছে। এই রাইডার ধ্রুবক হচ্ছে আমরা বের করা শিখতে হবে। ঠিক আছে, কেন ডাবল চেঞ্জ হচ্ছে দেখেন তো, এখানে আমি একটু দেখাই আসি। সেটা হচ্ছে দেখেন এখানে যদি 5 মিলিগ্রাম থাকে, তাহলে এখানে যদি আনি, তার মানে কি 5 মিলি অ্যাড হলো, এই পাশে গেলে এখান থেকে 5 সরে গেলে এখানে 5 অ্যাড হলো, তার মানে কি দ্বিগুণ হয়ে গেল না, জিনিসটা হচ্ছে এরকম। এখন দেখেন এই যে আমরা রাইডার ধ্রুবক, ঠিক আছে, এখানে হচ্ছে লিখে নিয়ে আসি। এই রাইডারটা তৈরি কিসের, রাইডারটা তৈরি হচ্ছে প্লাটিনাম, প্লাটিনাম বা হচ্ছে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এই দুইটা জিনিসের তৈরি, প্লাটিনাম বা অ্যালুমিনিয়ামের তৈরি রাইডার ধ্রুবক। আচ্ছা, এখন হচ্ছে এই যে রাইডার ধ্রুবক, আমরা রাইডার ধ্রুবক হচ্ছে বের করি। কথা হচ্ছে কি হবে, যদি 5 মিলিগ্রামের রাইডার হয়, জাস্ট একটু আগে ভাইয়া বললাম যে 5 × 2 ভাগ হচ্ছে কত, 100, কারণ 100টা দাগ থাকে 0.1 মিলিগ্রাম, 0.001 গ্রাম। যদি 10 হয়, 10 হলে কি করব, 10 × 2 ডিভাইড হচ্ছে 100, তাহলে কত হবে, এটা হচ্ছে আমার তৈরি হবে 1 মিলিগ্রাম। ঠিক আছে, দেখেন তো ঠিক আছে কিনা, সরি কি করলাম, একটা জিনিস ভুল করে ফেললাম। ঠিক আছে, সেটা হচ্ছে 10 মিলিগ্রাম ইন্টু 2/100, সেটা হচ্ছে 0.02, একটা ভুল করে ফেলেছি ব্রো। সেটা হচ্ছে 10 × 2 কত, 20/100। ঠিক আছে, আমি হচ্ছে 10 × 10 ভেবে ফেলছি। ঠিক আছে, 20/100, তার মানে কি 0.02 মিলিগ্রাম, আলটিমেটলি সেটা কত হবে, 0.0002 গ্রাম। ঠিক আছে, তার মানে যদি 10 মিলিগ্রাম হয়, দেখেন তো 302 গ্রাম। এখন আমাকে ভাইয়ারা আপনার করে দেখান তো, আপনারা করে দেখান, সেটা হচ্ছে যদি, আচ্ছা জান্নাতুল গোলাপি রং বোঝাচ্ছে না, আচ্ছা ঠিক আছে ভাই, আমি হচ্ছে নেক্সট থেকে আর গোলাপি রং ইউজ করবো না। ঠিক আছে, সরি। ওকে, আচ্ছা, তো চলেন আপনারা বলেন, যদি রাইডার ধ্রুবক 20 মিলিগ্রাম হয়, রাইডার ধ্রুবক যদি 20 মিলিগ্রাম হয়, আমার হচ্ছে এটার মানটা কত হবে, কতটুকু পর্যন্ত সে হচ্ছে সে সর্বনিম্ন এতটুকু পর্যন্ত কাউন্ট করতে পারবে। এটা সর্বনিম্ন গণনা, সর্বনিম্ন গণনা, রাইডার ধ্রুবক যদি 20 মিলিগ্রাম হয়, সর্বনিম্ন গণনা কত হবে বলেন আমাকে, সর্বনিম্ন গণনা কত হবে।
একটু হিসাব করে দেখেন পারি কিনা। এটা হচ্ছে কিন্তু পলভঙ্গির জন্য, পলভঙ্গি, ঠিক আছে। সেটা হবে হচ্ছে সিম্পল, যদি 20 হয় 20 ইন্টু 2 ডিভাইড হচ্ছে 100, তার মানে কত হবে 0.04 মিলিগ্রাম, তারপর হবে হচ্ছে 0.304 গ্রাম, ঠিক আছে। এই হবে হচ্ছে আনসার। কিন্তু আপনি যদি সার্টোরিয়াসের দিকে যান, ঠিক আছে, আপনি যদি হচ্ছে কি করেন, সার্টোরিয়াসের দিকে মুভ করেন, সার্টোরিয়াসে কি হবে, সার্টোরিয়াসে ভাইয়া পড়ছিলাম না যে মাঝখানে কি থাকে, শূন্য থাকে। সার্টোরিয়াসে যেহেতু মাঝখানে শূন্য থাকে, মানে যে কোনো একদিকে ঘুরালে কি জাস্ট 50 ঘর যাবে। মানে জিনিসটা হচ্ছে এরকম ছিল যে আপনার হচ্ছে এই যে ব্যালেন্সটা ছিল, এই ব্যালেন্সটার ক্ষেত্রে হচ্ছে এখানে কি ছিল, 0 ছিল, এখানে 50, এখানে কি ছিল 50, তার মানে একদিকে চেঞ্জ করে জাস্ট 50 চেঞ্জ হচ্ছে না। 50 যেহেতু চেঞ্জ হচ্ছে, তার মানে আমি কি করব দেখেন, সার্টোরিয়াসের ক্ষেত্রে যদি আমি রাইডার কনস্ট্যান্ট বের করতে চাই, রাইডার কনস্ট্যান্ট কি হবে, 5 ডিভাইড বাই হচ্ছে 50, যদি 5 মিলিগ্রাম হয় 0.301 গ্রাম, ঠিক আছে। দেখেন আলটিমেটলি ঘুরে ফিরে জেলাও সেই গতি আসে। ওকে, এই তো নূরজান আমার সাথে হাতে পাইরা ফেলছে, তো কোনো সমস্যা নাই। আচ্ছা, এগুলো নিয়ে আমরা আরো ডিটেলসে ম্যাথ করব, ঠিক আছে, পরবর্তীতে নেক্সট ক্লাসে। মোলারিটি অলওয়েজ মনে রাখবেন, মোলারিটি হচ্ছে লিটার দ্রবণ, সরি, লিটার দ্রবণ, ঠিক আছে। তার মানে মোলারিটি হচ্ছে কি নিয়ে, আয়তন নিয়ে কথাবার্তা, আয়তন নিয়ে কথাবার্তা, ঠিক আছে। মোলারিটি হচ্ছে অলওয়েজ অলওয়েজ আয়তন নিয়ে কথাবার্তা। এই আয়তন জিনিসটা কিসের উপর নির্ভর করবে, তাপমাত্রার উপর নির্ভর করবে, তাপমাত্রার উপর নির্ভরশীল, তাপমাত্রার উপর নির্ভরশীল, ঠিক আছে। এই আয়তনটা হচ্ছে অলওয়েজ অলওয়েজ কি তাপমাত্রার উপর নির্ভরশীল, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন দ্রবণ পাই, সেটা হচ্ছে মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, আর হচ্ছে সেন্টিমোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ, ঠিক আছে। কত হচ্ছে ভাই, কোনটার মান কত, মোলার দ্রবণ মানে হচ্ছে 1 মোলার, সেমি মোলার মানে হচ্ছে 0.5 মোলার, ডেসিমোলার মানে 0.1 মোলার, সেন্টিমোলার মানে হচ্ছে 0.01 মোলার, ঠিক আছে। তো সুন্দর করে আমি যদি হচ্ছে কি করতে চাই, মার্ক করে রাখতে চাই আপনাদের জন্য, সেটা হচ্ছে এই জিনিসটা সুন্দর করে হচ্ছে আমরা মার্ক করে রাখি। কি বুক আমি করতেছি দেখছেন, এই জিনিসটা আপনাদের জন্য সুন্দর করে মার্ক করে রাখা, ঠিক আছে। এই জিনিসটা আপনাদের পরীক্ষায় কাজে লাগবে। সেন্টিমোলার মানে হচ্ছে 0.01, ঠিক আছে। তারপর হচ্ছে ডেসিমোলার মানে হচ্ছে 0.1, সেমিমোলার মানে হচ্ছে 0.5, মোলার মানে হচ্ছে 1 মোলার, ঠিক আছে। তো এখানে হচ্ছে এই জিনিসগুলো সুন্দর করে বলা আছে, এই জিনিসগুলো সুন্দর করে বলা আছে, আমরা জাস্ট মার্ক করে রাখি। সেটা হচ্ছে এই যে মোলার দ্রবণ মানে হচ্ছে কি 1 মোলার দ্রবণকে বোঝানো হয়, সেমিমোলার মানে হচ্ছে 0.5 মোলার দ্রবণকে বোঝানো হয়, ঠিক আছে। তারপর ডেসিমোলার মানে হচ্ছে 0.1 মোলারকে বোঝানো হয়। তারপর এই যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ অলওয়েজ কি ডেসিমোলার দ্রবণই প্রস্তুতির জন্য হচ্ছে মেইনলি ব্যবহার করা হয়, ঠিক আছে। বাকিগুলো হচ্ছে করা হয়, ঠিক আছে, মোলার সেমি মোলার, কিন্তু মেইনলি হচ্ছে আমরা এই যে একটু আগে পড়ছি 0.1 মোলার হচ্ছে মেইনলি প্রস্তুত করা হয়, ঠিক আছে। এগুলো বলা স্ট্যান্ডার্ড সলিউশন। ওকে, তো আমরা হচ্ছে ভুল করব না। আচ্ছা, এই জিনিস হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। অলরেডি কিন্তু পড়ে ফেলছি। মোলার কি, সেমি মোলার কি, ডেসিমোলার কি, সেন্টিমোলার কি, মিলিমোলারটা নতুন করে পড়তে হবে, 2 মোলার মানে কি, এক্সমোলার মানে কি, ঠিক আছে। সোজা কথা, ওই যে আমরা মোলারিটি বললাম না এখানে, ঠিক আছে, মোলারিটি কি তাপমাত্রার উপর নির্ভরশীল, কথা হচ্ছে এরকম একটা টার্ম আছে, সেটা হচ্ছে মোলালিটি, মোলালিটি, ঠিক আছে। এই মোলালিটি কিন্তু হচ্ছে কি ভর রিলেটেড, ভর রিলেটেড, তাপমাত্রার উপর নির্ভরশীল না, তাপমাত্রার উপর নির্ভরশীল না। তার মানে হচ্ছে মনে রাখবেন মোলালিটি হচ্ছে মোস্ট অ্যাকুরেট, মোলালিটি হচ্ছে মোস্ট অ্যাকুরেট, মাথায় রাখবো। এই মোলালিটি হচ্ছে মোস্ট অ্যাকুরেট, আর মোলালিটি হচ্ছে তত বেশি অ্যাকুরেট না। ওকে, তো এই জিনিসগুলো আমরা মনে রাখবো। আচ্ছা, এই জিনিসগুলো আমরা পড়ে ফেলছি। আচ্ছা, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ অলরেডি আমাদের পড়া শেষ, প্রাইমারি প্রাইমারি সেকেন্ডারি অলরেডি পড়া শেষ। তারপর হচ্ছে এখানে মার্ক করে দেওয়া যায় আগের মতো, দেখেন সি আছে, সি আছে, সি আছে, ক্যালসিয়াম সোডিয়াম কার্বনেট সি আছে, ঠিক আছে। তো হোপফুলি কারো ধরনের কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে এখানে কি, এখানে জাস্ট এক্সেপশন একটাই থাকবে, সেটা হচ্ছে কি আমাদের HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। নরমালি কি এই যে সালফিউরিক অ্যাসিড,
পারম্যাঙ্গানেট, সোডিয়াম থায়োসালফেট, পেন্টাহাইড্রেট, ঠিক আছে, এটা এটা এগুলো সবকিছু। সাথে হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি থাকবে, প্লাস হচ্ছে HCl, এটাও কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, হোপফুলি ভুল করবো না, ঠিক আছে। তো এখানে হচ্ছে কিছু বৈশিষ্ট্য দেখেন, যে বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়, বাতাসের সংস্পর্শে বিক্রিয়া করে না, ঠিক আছে, বিক্রিয়া করে না, ওজন নেওয়ার সময় রাসায়নিক দিকে ক্ষয় করে না, ঠিক আছে। সবসময় মনে রাখবেন এই জিনিসটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, ওকে। আচ্ছা, এখন চলে যাই আমরা ডিজিটাল ব্যালেন্স হচ্ছে তাদের হচ্ছে ডিটেলসে। ডিজিটাল ব্যালেন্স দেখেন কয় ধরনের হয়, 2 ডিজিট আর হচ্ছে 4 ডিজিট। কথা হচ্ছে এই 2 ডিজিট আমরা হচ্ছে অলরেডি বলে ফেলছি, ঠিক আছে। 2 ডিজিটে কত, ওই যে 0.01 গ্রাম, ঠিক আছে, এটা হচ্ছে কি 2 ডিজিটের মান, ঠিক আছে। আর 0.0001 গ্রাম, এটার মান হবে কি 4 ডিজিট, ঠিক আছে, 4 ডিজিট। কথা হচ্ছে এই যে আমাদের ডিজিটাল ব্যালেন্স, ঠিক আছে, এই টোটাল যে জিনিসটা হচ্ছে কি কিসের মধ্যে ইনক্লুডেড, ডিজিটাল ব্যালেন্সের মধ্যে ইনক্লুডেড। এই ডিজিটাল ব্যালেন্সের আরেক নাম হচ্ছে টপ লোডিং ব্যালেন্স, ঠিক আছে। ডিজিটাল ব্যালেন্সের আরেক নাম হচ্ছে টপ লোডিং ব্যালেন্স, মানে হচ্ছে এখানে আমরা ম্যাক্সিমাম পরিমাণ কি আমরা পদার্থ সেখানে আমরা কি করতে পারি, মাপতে পারি। ডিজিটাল ব্যালেন্সকে বলা হয় টপ লোডিং ব্যালেন্স, ঠিক আছে। আচ্ছা, তারপর 2 ডিজিট ব্যালেন্সে আমরা অলরেডি পড়ে ফেলছি 0.01 পর্যন্ত মাপা যায়, ঠিক আছে। তারপর হচ্ছে সাধারণত এই যে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, ঠিক আছে, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের জন্য আমরা 2 ডিজিট ব্যালেন্স ইউজ করতেছি, তার মানে 2 ডিজিট হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের জন্য, সেকেন্ডারি, ঠিক আছে। তারপর দেখেন 4 ডিজিট ব্যালেন্সের ক্ষেত্রে আমরা 0.301 গ্রাম পর্যন্ত মাপতে পারি। সাথে হচ্ছে আমরা কি করতে পারি, এটা হচ্ছে মোটামুটি কি সেন্সিটিভ। কথা হচ্ছে প্রমাণ দ্রবণ তৈরিতে হচ্ছে কি করা হয়, এটা ইউজ করা হয়। তার মানে প্রমাণ দ্রবণ কার, সেটা হচ্ছে প্রাইমারি দ্রবণের ক্ষেত্রে, প্রাইমারি স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, ঠিক আছে। তো 4 ডিজিট হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড আর 2 ডিজিট হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের জন্য, ওকে। নূরজাহান ভাইয়া আজকে কি চ্যাপ্টারটা শেষ করে দিবেন? হোপফুলি ভাইয়া ইনশাল্লাহ আমরা হচ্ছে শেষ করব। যদি ইন কেস দেখি যে আমাদের সময়টা একটু বেশি লাগতেছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে যদি যে একটু অংশ বাকি থাকবে সেটুকু শেষ করে দেবো, ঠিক আছে, প্যারা নাই। আচ্ছা, কথা হচ্ছে এই যে এই জিনিসটা হচ্ছে আমরা অলরেডি পড়ে ফেলছি। ব্যবহারের ক্ষেত্রে কোনটা হচ্ছে কোথায় ইউজ করা হয়, ঠিক আছে। এই 2 ডিজিট ব্যালেন্স যেটা আছে, 2 ডিজিট ব্যালেন্স হচ্ছে ম্যাক্রো আর সেমি মাইক্রো, ঠিক আছে, এই দুইটা পদ্ধতিতে ইউজ করা হয়। সোজা কথা হচ্ছে দেখেন, এই যে 2 ডিজিটের মধ্যে কি আছে, কস্টিক সোডা, তারপর হচ্ছে সোডিয়াম কার্বনেট, KMnO4, ঠিক আছে, K2CH2SO4, এগুলো হচ্ছে মোটামুটি ব্যবহার করা হয়, ঠিক আছে। আর 4 ডিজিট ব্যালেন্স হচ্ছে কি সেমি মাইক্রো মাইক্রো, মেইনলি হচ্ছে দেখেন ম্যাক্রোটা ইম্পর্টেন্ট, ম্যাক্রোটা ইম্পর্টেন্ট, আর এখানে মাইক্রোটা ইম্পর্টেন্ট। মাইক্রোটা কেন ইম্পর্টেন্ট, দেখেন 4 ডিজিট কি কম পরিমাণ মাপতে পারতেছি না, ঠিক আছে, কম, মাইক্রো মানে কি কম, ঠিক আছে, আর ম্যাক্রো মানে কি বেশি, ঠিক আছে। তো 4 ডিজিট হচ্ছে মাইক্রোর জন্য, 2 ডিজিট হচ্ছে কি ম্যাক্রোর জন্য, ঠিক আছে। তো এখানে দেখেন সবগুলোর নাম কেমন বড় বড়, অক্সালিক অ্যাসিড, সোডিয়াম থায়োসালফেট, পটাশিয়াম ডাইক্রোমেট, এটা পরীক্ষা আসতে পারে, ঠিক আছে, পটাশিয়াম ডাইক্রোমেটটা পরীক্ষা আসতে পারে, ওকে। সেটা 4 ডিজিট ব্যালেন্স দিয়ে মাপা হয়। আচ্ছা, সাবধানতা হচ্ছে সিম্পল হিসাব, যে বেশি হচ্ছে আহ ধারণ ক্ষমতা বেশি হচ্ছে ওজন নেওয়া যাবে না, ঠিক আছে। ওজন নেওয়ার সময় হচ্ছে ব্যালেন্সের সামনে গ্লাসটা হচ্ছে বন্ধ করে ওজন নিতে হবে। ব্যালেন্সে ক্ষয়কারক স্যান্ডউইচ পদার্থ এগুলো হচ্ছে নেওয়া যাবে না, ঠিক আছে। কখনোই স্যান্ডউইচ পদার্থ নিয়ে কাজ করা যাবে না, ঠিক আছে। ডিজিটাল ব্যালেন্সের সুবিধা, ঠিক আছে, এমন কোনো হচ্ছে ইম্পর্টেন্ট সুবিধা নাই, কিন্তু কথা হচ্ছে এই যে ব্যক্তিগত ভুল বা পার্সোনাল সমস্যা থাকে না। আমরা যখন ওজন করার সময় হচ্ছে কি করি, নিজেরই তো ক্যাপাবিলিটি থাকে না, ঠিক আছে। তো এই নিজের ক্যাপাবিলিটি হচ্ছে রক্ষা করার জন্য আমরা কি করি, তখন হচ্ছে আমরা ডিজিটাল ব্যালেন্স ইউজ করি, ঠিক আছে, যাতে হচ্ছে কি আমার কোনো সমস্যা না হয়। আচ্ছা, পলভঙ্গি ব্যালেন্স, ডিজিটাল ব্যালেন্স হচ্ছে, ঠিক আছে। পলভঙ্গি ব্যালেন্স হলো ম্যানুয়াল বা হস্তচালিত, ঠিক আছে, আর এটা হচ্ছে স্ক্রিনের সংখ্যা প্রদর্শন করবে, বৈদ্যুতিক পদ্ধতি, ঠিক আছে। পলভঙ্গি ব্যালেন্সের দুইটা পাল্লা থাকে, এখানে কি থাকে, শুধুমাত্র একটা টপ লোডিং পাল্লা থাকে, ঠিক আছে, একটা মাত্র টপ লোডিং পাল্লা থাকে। বায়ু চলাচলে ঢাকা মুক্ত রাখে ব্যালেন্সটিকে কাচের বাক্সে রাখা হয়, ঠিক আছে, এটা কি কি কাচের বাক্সে রাখা হইতেছে, এটা কি বাইরে ঢাকা মুক্ত অবস্থায় কাচের বাক্সে থাকে, 40 কাচের বাক্সে থাকবে, ঠিক আছে। হস্তচালিত এটা তেমন হচ্ছে ইম্পর্টেন্ট কিছু না। এখানে হচ্ছে কি ব্যক্তিগত ভুল হইতে পারে, কারণ আমি যখন একটা জিনিস উঠাইতে যাব ব্যক্তিগত ভুল হইতে পারে, এখানে ব্যক্তিগত ভুল নয়, নাই, ঠিক আছে, নাই। আচ্ছা, কথা হচ্ছে এই যে দেখেন প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থকে ওজন করতে পলবিঙ্গি আর হচ্ছে 4 ডিজিটাল ব্যালেন্স ইউজ করা হয়, ঠিক আছে। প্রাইমারির জন্য কি প্রাইমারি পল, ঠিক আছে, প্রাইমারির মধ্যে কি আছে প আছে, পলবিঙ্গির মধ্যে কি আছে প আছে, ফোরের মধ্যে কি আছে ফোর, কি ফনা, ফোর কি ফর, প, এই প ফ অলমোস্ট কি কাছাকাছি, ঠিক আছে। তো প ফ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থকে পলভঙ্গি আর 4 ডিজিটাল ব্যালেন্সের মধ্যে আমরা কি করতে পারি, মাপ করতে পারি, ঠিক আছে। আর ক্ষতিকর যে তরল সেকেন্ডারি পদার্থ আছে সেগুলোকে আমরা মেজারিং সিলিন্ডারে ব্যবহার করতে হয়, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ভাই বলেন তো এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে, এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে একটু ভাই বলেন তো আমাকে কাইন্ডলি।
এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এখানে আসলে সমস্যা আর বেশি কিছু নাই। ঠিক আছে? আমরা জাস্ট হচ্ছে কি দেখাই দিচ্ছি যে ভাই কি পড়া লাগবে না? আসলে কিন্তু সমস্যার মতো তেমন কিছু নাই। ওকে। নুরজাহান বলতেছে ভাই ক্লিয়ার। ওকে, ওকে। তো চলেন আমরা হচ্ছে সামনে পড়াশোনার দিকে আগাই। সেটা হচ্ছে আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত কাচের যন্ত্রপাতি। ঠিক আছে? মানে কাচের যন্ত্রপাতির যাওয়ার আগে রাসায়নিক বিশ্লেষণ ২ ধরনের হয়। একটা হচ্ছে আঙ্গিক, মাত্রিক। ঠিক আছে? এগুলো আপাতত ডিটেইলস আমাদের লাগতেছে না। জাস্ট এখানে মনে রাখবেন এই আঙ্গিক বিশ্লেষণটা হচ্ছে ক্যাটায়ন অ্যানায়ন। ঠিক আছে? আমাদের হচ্ছে ধরেন K প্লাস Cl মাইনাস। ঠিক আছে? এই যে ক্যাটায়ন অ্যানায়ন এগুলো শনাক্ত করা হচ্ছে কি আঙ্গিক বিশ্লেষণের কাজ। ঠিক আছে? যেমন এই যে অজৈব লবণের ক্যাটায়ন অ্যানায়ন শনাক্তকরণ হচ্ছে পদ্ধতি কি আঙ্গিক বিশ্লেষণ পদ্ধতি। ঠিক আছে? ভুল যেন না করি। আর মাত্রিক বিশ্লেষণ পদ্ধতি হচ্ছে ভরভিত্তিক বিশ্লেষণ পদ্ধতি আর হচ্ছে আয়তনিক বিশ্লেষণ পদ্ধতি। ঠিক আছে? সেটা কি? ভরভিত্তিক বিশ্লেষণ পদ্ধতি হচ্ছে সোজা কথা হচ্ছে আমরা যে নিক্তি নিয়ে কাজকর্ম করি, আর আয়তনিক বিশ্লেষণ পদ্ধতি হচ্ছে অম্ল ক্ষার টাইট্রেশন আর হচ্ছে রিডক্স টাইট্রেশন। তার মানে যদি হচ্ছে সোজা বাংলা ভাষায় বলি, এই যে আমাদের রাসায়নিক রীতি সেটা হচ্ছে কি আঙ্গিক আর হচ্ছে কি মাত্রিক। আঙ্গিকের এক্সাম্পল যদি দেই, আঙ্গিকের এক্সাম্পল হচ্ছে আমাদের কি ক্যাটায়ন অ্যানায়ন শনাক্তকরণ, ক্যাটায়ন অ্যানায়ন শনাক্তকরণ, ক্যাটায়ন অ্যানায়ন শনাক্তকরণ। আর মাত্রিকের ক্ষেত্রে হচ্ছে আমরা দুইটা জিনিস পাবো, সেটা হচ্ছে কি একটা হচ্ছে অম্ল ক্ষার টাইট্রেশন, অম্ল ক্ষার টাইট্রেশন আর হচ্ছে রিডক্স পদ্ধতি, রিডক্স পদ্ধতি। ঠিক আছে? অম্ল ক্ষার টাইট্রেশন আর হচ্ছে কি রিডক্স পদ্ধতি। ওকে। আচ্ছা, তারপর যন্ত্রপাতিতে মেজারিং সিলিন্ডার, এখানে জাস্ট আমরা টাইনে যাব। ঠিক আছে? এখানে তেমন কিন্তু ইম্পর্টেন্ট কিছু নাই। সিলিন্ডার পাত্রে কি সেন্টিমিটার কিউব বা মিলিলিটার হিসেবে মার্ক করা থাকে। ওই যে আমরা আজীবন পড়ছি 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল কি 1 মিলিলিটার, পড়ছি না? 1 ডেসিমিটার কিউব ইকুয়াল আমরা কি পড়ছি কি 1 লিটার, 1 মিটার কিউব ইকুয়াল আমরা পড়ছি কি 1000 লিটার। ঠিক আছে? তো এখানে কি এই যে আমাদের এটা মেজারিং সিলিন্ডার ইউজ করা হচ্ছে। 1 সেন্টিমিটার কিউব হচ্ছে 1 মিলিলিটার। ফলে একটি সিলিন্ডার দ্বারা আয়তনের তরল হচ্ছে পরিমাপ করা যায়। আয়তনের তরল পরিমাপ করানোর কাজে আমরা কি মেজারিং সিলিন্ডার ইউজ করি। নামের মধ্যে কি মেজারিং আছে, মানে পরিমাপ করব। ঠিক আছে? কথা হচ্ছে এই নির্দিষ্ট আয়তনের গাঢ় অ্যাসিড প্লাস হচ্ছে পানির পরিমাণ পরিমাপ করার জন্য মেজারিং সিলিন্ডার হচ্ছে কি হচ্ছে ব্যবহৃত হচ্ছে। সাধারণত 5, 10, 50, 100, 200 ঠিক আছে এরকম হচ্ছে আমাদের কি ইউজ করা হয়। ওকে। সর্বনিম্ন কি 1 মিলিলিটার তরল হচ্ছে এটি দ্বারা মাপা যায়। মেজারিং সিলিন্ডার হচ্ছে তাহলে কি সর্বনিম্ন 1 মিলিলিটার আপনি কি করতে পারবেন, মাপতে পারবেন। মেজারিং 1 মিলিলিটার মাপতে পারবেন। ঠিক আছে? তারপর মেজারিং সিলিন্ডারের নির্ভুল নেওয়ার উপায় হচ্ছে সোজা কথা মেজারিং সিলিন্ডারে যে সর্বনিম্ন 1 মিলিলিটার তরল মাপা যায় আমরা আগেই বলছি। সোজা কথা হচ্ছে এখানে আমাদের যখন একটা সিলিন্ডার নিয়ে আমরা কল্পনা করি, ঠিক আছে? তো এটার ভিতরে হচ্ছে যখন কি থাকে একটা তরল থাকে। ঠিক আছে? ঠিক আছে? যখন হচ্ছে তরল থাকে, এই তরলের হচ্ছে একটা কি থাকে লোয়ার মিনিসকাস থাকে আর একটা হচ্ছে আপার মিনিসকাস থাকে। লোয়ার মিনিসকাস আর হচ্ছে কি আপার মিনিসকাস। খেয়াল করেন এই যে এই যে অংশটা এটাকে আমরা বলতেছি লোয়ার মিনিসকাস, লোয়ার মিনিসকাস। ঠিক আছে? আর এই যে অংশটা এটাকে আমরা বলতেছি আপার মিনিসকাস, আপার মিনিসকাস। ঠিক আছে? এই যে লোয়ার মিনিসকাস আছে আর কি আছে আপার মিনিসকাস আছে। কথা হচ্ছে আমরা সব সময় হিসাবের জন্য আমরা কোনটা নিব, আমরা হিসাবের জন্য অবভিয়াসলি সবসময় আমরা কোনটা নিব, আমরা লোয়ার মিনিসকাস নিয়ে সবসময় পড়াশোনা করবো, এই লোয়ার মিনিসকাস নিয়ে। ঠিক আছে? মনে রাখবেন এটা সবসময় পরিমাপের ক্ষেত্রে ইউজ করা হয়। পরিমাপের জন্য আমরা সবসময় কি নেই, লোয়ার মিনিসকাস নেই। কথা হচ্ছে তার মানে এই জিনিসটা যদি এরকম মার্কিং করা থাকে যেখানে 5, এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে কত 15, এখানে হচ্ছে কত 15, এখানে হচ্ছে 20। ঠিক আছে? কথা হচ্ছে তাইলে হচ্ছে আমার হিসাবটা কি হবে, এই বরাবর কি আছে 20, এই 15, তার মানে কি 16-র কাছাকাছি কিছু একটা হবে। মানে পরিমাপের ক্ষেত্রে কি তাহলে এখানে ক্ষেত্রে আমার হচ্ছে ধরেন হচ্ছে 16 মিলিলিটার, এরকম আমি একটা হিসাব করতে পারবো। ওকে। সবসময় লোয়ার মিনিসকাস নিয়ে আমি হচ্ছে কাজ করব। দেখেন নির্ভুলভাবে পরিমাপের জন্য কি করব, তরলের সর্বনিম্ন বক্রতল বা লোয়ার মিনিসকাস নিয়ে হচ্ছে আমি কাজ করব, এটা যেন আমরা কখনো ভুল না করি। আচ্ছা, তারপর
ব্যবহারটা হচ্ছে যে কোনো ঘনমাত্রার হচ্ছে কি আয়তনিক ফ্লাস্ক হচ্ছে যে কোনো ঘনমাত্রার দ্রবণ নিয়ে হচ্ছে তৈরি করা যায়। ফ্লাক্সের গায়ে টিসি মানে হচ্ছে টু কন্টেন্ট, ঠিক আছে, মানে সোজা কথা টিসি মানে কি টু কন্টেন্ট। যে কোনো ঘনমাত্রার দ্রবণ তৈরিতে প্রমাণ দ্রবণ তৈরি করার জন্য, প্রমাণ দ্রবণ তৈরি করার জন্য কি ব্যবহার করা হয়? আয়তনিক ফ্লাস্ক হচ্ছে আমাদের ব্যবহার করা হয়, ঠিক আছে, আয়তনিক ফ্লাস্ক ব্যবহার করা হয়, এই যে আয়তনিক ফ্লাস্ক, ঠিক আছে, যে কোনো প্রমাণ দ্রবণ তৈরি করার জন্য। আমরা সবগুলো হচ্ছে পরবর্তীতে একটা কি করবো, আমরা সামারি করে দিব, সমস্যা নাই। বুলেট 3 স্টার, বুলেট হচ্ছে 3 স্টার। তো বুলেটের ক্ষেত্রে কেন এটা এত ইম্পর্টেন্ট মনে রাখবেন, এই বুলেট হচ্ছে বুলেটের গায়ে কি মোটামুটি কি 50 সেন্টিমিটার কিউব আয়তনের হয়ে থাকে, ঠিক আছে। আর বুলেটের গায়ে দাগাঙ্কিত থাকে হচ্ছে 50টা ভাগ। এই 50টা ভাগ হচ্ছে প্রতি ভাগের আয়তন কত 1 সেন্টিমিটার কিউব। এই 1 সেন্টিমিটার কিউব ভাগে আবার হচ্ছে 10টা ভাগে ভাগ করতে পারি, মানে সোজা কথা হচ্ছে বুলেটের গায়ে হচ্ছে যে দাগটা আছে সেটা হচ্ছে কি টোটাল হচ্ছে কত আছে, 500টা দাগ আছে, টোটাল 500 দাগ আছে, টোটাল 500 দাগ আছে, ঠিক আছে। আর প্রত্যেকটা সিঙ্গেলের জন্য হচ্ছে কত 0.1 সেন্টিমিটার কিউব, এই যে 0.1 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। ক্ষুদ্রতম ভাগের আয়তন হচ্ছে 0.1 সেন্টিমিটার কিউব। ওকে, আচ্ছা, কথা হচ্ছে কোথায় ইউজ করা হয়? টাইট্রেশন কাজে। মনে রাখবেন টাইট্রেশন কাজে মেইনলি দুইটা জিনিস ইউজ করা হয়, দুইটা জিনিস ইউজ করা হয়, একটা হচ্ছে বুরেট, আর একটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক, কনিক্যাল ফ্লাস্ক। এই দুইটা জিনিস হচ্ছে আমাদের ইউজ করা হয় টাইট্রেশন কাজে, আমাদের এই দুইটা জিনিস ইউজ করা হয়, বুলেট আর হচ্ছে কি কনিক্যাল ফ্লাক্স। তো এই যে টাইট্রেশন কাজে আমরা কি ইউজ করতেছি, বুলেট ইউজ করতেছি। আর বুলেটের কত 0.1 মিলিলিটার, লাস্ট হচ্ছে একদম 0.1 মিলিলিটার পর্যন্ত হচ্ছে মাপা যায়। ওকে, মাথায় রাখবো। আচ্ছা, তারপর যাই। আচ্ছা, এখানে হচ্ছে তেমন ইম্পর্টেন্ট কিছু না। পিপেট, ঠিক আছে, পিপেট কি হয়, বিভিন্ন পিপেট হচ্ছে 0.5 মিলিলিটার থেকে শুরু করে হচ্ছে 50 মিলিলিটার পর্যন্ত হইতে পারে। তারপর প্রস্তুত দহনকে আমরা এক পাত্র থেকে অন্য পাত্রে স্থানান্তর, ঠিক আছে, মানে পিপেটের কাজটা হচ্ছে কি স্থানান্তর, সুন্দর করে লিখে রাখি। এই পিপেটের ব্যবহারটা হচ্ছে স্থানান্তর করা, পিপেট, ঠিক আছে, পিপেটের কাজ হচ্ছে স্থানান্তর, এক পাত্র থেকে আরেক পাত্রে কি করব, স্থানান্তর করব, ঠিক আছে। স্থানান্তর করাটা হচ্ছে মেইনলি পিপেটের কাজ। ওকে, তো এখানে হচ্ছে তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। এই যে সাধারণত 10 এবং 25 মিলিলিটার আয়তন হচ্ছে পিপেট কি করা হয়, ব্যবহার করা হয়। পিপেটের গায়ে কি লেখা থাকে, টু ডেলিভার, ঠিক আছে, টিডি, ঠিক আছে। তার মানে দেখেন তো কি পড়লাম আমি একটু আগে, বললাম না আয়তনিক ফ্লাস্ক, আয়তনিক ফ্লাস্ক কি ছিল, টিসি, আয়তনিক ফ্লাস্ক ছিল টিসি, ঠিক আছে, টু কন্টেন্ট। আর পিপেটের গায়ে কি লেখা আছে, পিপেটের গায়ে লেখা আছে টিডি, টু ডেলিভার, ঠিক আছে, টিডি টু ডেলিভার। ওকে, তো আমরা হচ্ছে ভুল করব না। ভাই কিন্তু এক জিনিস বারবার রিপিট করতেছি, দেখছেন, ভুল করবো না। দেখেন 1.7 যেটা গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ও গাঢ় সালফিউরিক অ্যাসিড পরিমাপে সাধারণত পিপেট ব্যবহৃত হয় না, মেজারিং সিলিন্ডার ব্যবহৃত হয়। কারণ কি, ওই যে পিপেট, পিপেট কি সেটা হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের নরমালি হচ্ছে সেটা কম পরিমাণ, সেটা হচ্ছে কি করতে পারে, প্লাস হচ্ছে পিপেটকে সে ক্ষয় করে দেয়। মেজারিং সিলিন্ডার তো কি একটু শক্ত গাছের তৈরি না, শক্ত গাছের হচ্ছে তৈরি হওয়ার কারণে সেটা হচ্ছে ব্যবহার করা হয়। যাই হোক, তারপর চলে যায় কনিক্যাল ফ্লাস্ক। আমরা আগেই পড়ছি কনিক্যাল ফ্লাস্ক কি করা হয়, এই যে টাইট্রেশন কাজে ইউজ করা হয়, এটা আমরা আগে পড়ে আসছি, ঠিক আছে। এটা সাধারণত কি হয় 250 সেন্টিমিটার কিউব আয়তনে হয়ে থাকে, ঠিক আছে। এই যে টাইট্রেশন কাজে ব্যবহৃত হয় কনিক্যাল ফ্লাস্ককে কি বলা হয়, টাইট্রেশন ফ্লাস্ক বলা হয়, মাথায় রাখবো, ঠিক আছে। টাইট্রেশন ফ্লাস্ক কি জিনিস, একই জিনিস। ওকে, আচ্ছা, জানো তো হচ্ছে ভাইয়া একবার রিক্যাপ করেন, হ্যাঁ, পুরা যখন জিনিসটা শেষ হয়ে যাবে না আমরা একবার রিক্যাপ করবো, ঠিক আছে, পুরো জিনিসটা রিক্যাপ করবো। আচ্ছা, উদ্ভাবকের নাম অনুসারে একে বলা হয় কনিক্যাল ফ্লাস্ক, সেটা হচ্ছে আর্লেন মেয়ার ফ্লাস্কও বলা হয়, ঠিক আছে। তার মানে কনিক্যাল ফ্লাস্কের আমরা কতগুলো নাম পাইলাম, এখানে আমরা লিখে আসি। সেটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্কের আরো নাম আছে, সেটা হচ্ছে কি, আমরা কনিক্যাল ফ্লাস্কের নামটা কি দিতে পারি, উদ্ভাবকের নাম অনুসারে আর্লেন মেয়ার ফ্লাস্ক, আর্লেন মেয়ার ফ্লাস্ক, ঠিক আছে, আর্লেন মেয়ার ফ্লাস্ক। আর হচ্ছে যেহেতু টাইট্রেশন কাজে ইউজ করা হচ্ছে সেজন্য কি বলা হয়, টাইট্রেশন ফ্লাস্কও বলা হয়, টাইট্রেশন ফ্লাস্কও বলা হয়, একই জিনিস, ঠিক আছে। আর্লেন মেয়ার ফ্লাস্ক বা হচ্ছে টাইট্রেশন ফ্লাস্ক একই জিনিস। আচ্ছা, কোথায় ছিলাম, এই যে আমরা এখানে ছিলাম। ওকে, তো আমরা যেন ভুল না করি। আচ্ছা, বুলেট পরিষ্কার করার নীতি কি, বুলেট পরিষ্কার করার কাজে হচ্ছে আমরা সর্বপ্রথম পদ্ধতি কি, ক্লিনজিং মিক্সচার বা হচ্ছে ক্রোমিক অ্যাসিড, ঠিক আছে, আমরা যেটা অলরেডি পড়ে ফেলছি, K2Cr2O7 আর হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ। ওকে, তো সেজন্য হচ্ছে আমরা কখনো ভুল করব না, ঠিক আছে। ওই যে স্টপ করকে গায়ে কি থাকে, তেল লাগানো থাকে না, সেই তেলটা যেন ভালোভাবে কি করা যায়, পরিষ্কার করা যায়। ওকে, আচ্ছা, ঈশান বলতেছে ভাইয়া আমি সালাম লিখিনি। আচ্ছা ভাইয়া কি একটু পরে আসছেন, সমস্যা নেই ভাইয়া। ঈশান, তো একজনের সালাম নিলে হয়ে যায়, একজন সালাম দিলেও হয়ে যায়, একজন সালাম নিলেও হয়ে যায়, ঠিক আছে, তো টেনশন নেওয়ার কিছু নাই। আচ্ছা,
থ্যাংক ইউ। চলেন, তো হচ্ছে এখানে হচ্ছে কিছু জিনিস জেনে নেই। মেজারিং সিলিন্ডার, ওই যে বললাম না, আমরা এখন কি সামারি করবো, এই যে সামারি। মেজারিং সিলিন্ডার পরিমাপ করার কাজে ইউজ করা হয়। মেজারিং ফ্লাস্ক ব্যবহৃত হয় কি প্রমাণ দ্রবণ তৈরি করার জন্য। মেজারিং ফ্লাস্ক মানে কি, ওই যে আমাদের ভলিওমেট্রিক ফ্লাস্ক, ঠিক আছে, বা আয়তনিক ফ্লাস্ক, ঠিক আছে, প্রমাণ দ্রবণ তৈরি করার জন্য। বুলেট কি কাজে ব্যবহৃত হয়, বুলেট হচ্ছে সোজা কথা তুল্য পরিমাণ হচ্ছে টাইট্রেশন করার জন্য, ঠিক আছে, টাইট্রেশন করার জন্য। পিপেট ব্যবহৃত করা হয় যে একটা একটা দ্রব হচ্ছে কি করার জন্য, স্থানান্তর করার জন্য, ঠিক আছে, পিপেট ব্যবহৃত হয় এটা স্থানান্তর করার জন্য। এখন দেখেন তো জান্নাতুল, জিনিসগুলো আপনার মনে পড়ছে কিনা, এই যে রিপিট করলাম, মনে পড়ছে কি ভাইয়া? একটু আমাকে জানান কমেন্টে, একটু জানান মনে পড়ছে কিনা। পাইছি ভাইয়া, মনে হয়েছে? দেখেন ওই যে মনে আছে, মেজারিং ফ্লাস্ক মানে হচ্ছে সোজা কথা কি ভলিওমেট্রিক ফ্লাস্ক, আয়তনিক ফ্লাস্ক, আয়তনিক ফ্লাস্ক। ভাই কিন্তু একই জিনিস বারবার হচ্ছে রিপিট করতেছি, ঠিক আছে, যেন আপনারা ইজিলি বুঝতে পারেন। আয়তনিক ফ্লাস্ক, তো মেজারিং ফ্লাস্কে কি লেখা থাকে, ওই যে মনে আছে, টি সি লেখা থাকে, আর পিপেটে কি লেখা থাকবে, টি ডি লেখা থাকবে। ওকে, তো আমরা যেন ভুল না করি। আচ্ছা, অহনা বলতেছে, আচ্ছা জান্নাতুল বলতেছে ক্লিয়ার, ওকে ভাইয়া। সাবরিনা বলতেছে ক্লিয়ার। আচ্ছা, অহনা বলছে ভাইয়া এত কিছু ক্লিয়ার মনে থাকবে কিভাবে ভাইয়া, মনটা হচ্ছে অন্য কোনো দিকে দিব না, মনটা হচ্ছে কই থাকবে, বইয়ের পাতায় থাকবে। এখন মন হচ্ছে বইয়ের পাতায়, ঠিক আছে, মন না সরি, চোখ হচ্ছে বইয়ের পাতায়, মন হচ্ছে কই সেটা তো আপনি খুব ভালো করে জানেন, ঠিক আছে। অন্য কোনো দিকে মন দিয়ে না, শুধু বইয়ের পাতায় মন দিব, ওকে, তাইলে মনে থাকবে। আমাদের মনটা অনেক বড়, অনেক পড়াশোনা রাখতে পারবো মনের মধ্যে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা চলে যাই বুনসেন বার্নার বা হচ্ছে স্পিরিট ল্যাম্পের শিখা, ঠিক আছে। এই বুনসেন বার্নারটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। বুনসেন বার্নারটা কিরকম হয়, এরকম কুপির মতো এরকম থাকে, ঠিক আছে। বুনসেন বার্নার হচ্ছে মোটামুটি এরকম অবস্থায় থাকে। এই যে বিজ্ঞানী রবার্ট বুনসেন হচ্ছে বুনসেন বার্নারের গঠনগত তিনটা অংশ আছে, বেস, নিচের অংশ, পার্শ্ব ছিদ্রযুক্ত হচ্ছে। এই যে এখানে হচ্ছে একটা কি পার্শ্ব ছিদ্র থাকে, ঠিক আছে, এখানে একটা কি পার্শ্ব ছিদ্র থাকে। এদিক দিয়ে হচ্ছে কি থাকে, এই টিউবটা হচ্ছে আমাদের কোনো একটা গ্যাস ইয়ার সাথে লাগানো থাকে। তারপর হচ্ছে কি ছিদ্রযুক্ত বায়ু নিয়ন্ত্রক রিং, ঠিক আছে, এখানে হচ্ছে কি একটা রিং এর মতো অংশ থাকে, সেখানে কি থাকে, সেখানে হচ্ছে বায়ু নিয়ন্ত্রক রিংটা থাকে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বুনসেন বার্নার। কথা হচ্ছে তিনটা অংশ কি কি, বেস বা নিচের অংশ, পার্শ্ব ছিদ্রযুক্ত হচ্ছে বার্নার টিউব, আর হচ্ছে ছিদ্রযুক্ত বায়ু নিয়ন্ত্রক রিং। এই তিনটা হচ্ছে আমাদের বুনসেন বার্নারের অংশ। কথা হচ্ছে এই বুনসেন বার্নারে যে শিখাটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই যে জল 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 শিখা, ঠিক আছে, এই যে বুনসেন বার্নারে আমরা শিখাটা দেখতে পাচ্ছি, এই শিখা হচ্ছে মেইনলি কয় ধরনের হয়, দুই ধরনের হয়, ঠিক আছে। দেখেন, শিখার নিয়ন্ত্রণ হচ্ছে বায়ু নিয়ন্ত্রণ দ্বারা প্রদত্ত দুই প্রকার শিখা পাওয়া যায়, একটা হচ্ছে অনুজ্জ্বল শিখা বা দীপ্তিহীন শিখা, একটা হচ্ছে কি উজ্জ্বল শিখা। দেখেন আমরা পরের ইয়াতে যাই। এই যে অনুজ্জ্বল শিখা, আমার কথা হচ্ছে অনুজ্জ্বল শিখার মধ্যে আমরা কি পাই, দেখেন ভিতরের অংশ, ঠিক আছে, ভিতরের অংশ কি হয়, নীল বর্ণের হয়। দেখেন অন্তঃস্থ বিজারণ অঞ্চল, অন্তঃস্থ কি থাকে, বিজারণ অঞ্চল থাকে। অনুজ্জ্বল শিখার ভিতরের অংশ কি হয়, নীল বর্ণের হয়, ঠিক আছে। তার মানে হচ্ছে নীল বর্ণ কি হয় অনুজ্জ্বল শিখার ক্ষেত্রে। এতে অদগ্ধ গ্যাস মিশ্রণ কার্বন মনোক্সাইড গ্যাস থাকে, এটাকে কি বলা হয়, বিজারণ শিখা বলা হয়, ঠিক আছে, কারণ উচ্চ অংশে কার্বন মনোক্সাইড বিজারণ থাকে বলে বিজারণ ক্রিয়ায় অংশগ্রহণ করে। আর বহিস্থ জারণ মণ্ডল যেটা আছে, জার মণ্ডলে কি থাকে, অনুজ্জ্বল শিখার বাইরে বাইরের চারপাশের অংশ হচ্ছে বহিস্থ জারণ মণ্ডল, যা নির্গেশের পূর্ণ দহনের ফলে কোনো কার্বন গুঁড়ো অবশিষ্ট থাকে না, ফলে আলোর প্রতিফলনে এই শিখা অনুজ্জ্বল হয়। তাপ দেওয়ার জন্য বহিস্থ জারণ মণ্ডল অঞ্চল ব্যবহার করা হয়, ঠিক আছে। এখানের ম্যাজিক লাইন হচ্ছে এটা, ঠিক আছে, তাপ দেওয়ার জন্য বহিস্থ জারণ মণ্ডল ইউজ করা হয়, ঠিক আছে। তার মানে হচ্ছে সোজা কথা, আমি তাপ দিব হচ্ছে এই জায়গাটায়, তাপ দিব, ঠিক আছে, আর নীল অংশটা কোথায় থাকবে, ভিতরের দিকে থাকবে, ঠিক আছে, উপকারী না। আর এটা হচ্ছে উপকারী, ভুল যেন না করি, ঠিক আছে, ভুল যেন আমরা মোটেও না করি। হ্যাঁ ভাইয়া, মোমবাতির মতো। ওকে, 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 চলেন আমরা হচ্ছে সামনের দিকে আগাই। এই যে এই জিনিসটা আমরা পড়ে ফেলছি, তাপ দেওয়ার জন্য কি আমরা বহিস্থ জারণ মণ্ডল বা হচ্ছে অঞ্চল ব্যবহার করি। তার মানে হচ্ছে এই যে বাইরের যে অঞ্চলটা আছে সেটা কি জারণ মণ্ডল, জারণ শিখা ব্যবহার করা হয় তাপ দেওয়ার জন্য, ঠিক আছে। আর নীল অংশ হচ্ছে বিজারণ শিখা, নীল অংশ হচ্ছে বিজারণ শিখা। দেখেন ভাইয়া কিন্তু একদম লিখে লিখে হাতে কলমে বুঝাই দিচ্ছে, ঠিক আছে, হোপফুলি যেন সমস্যা না হয়। আচ্ছা, তারপর এই যে এখানে সুন্দর করে বলা আছে, দেখেন উপরে যে জারণ মণ্ডল থাকে 1570 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হয়, অধিক উত্তপ্ত মণ্ডল 1540, তারপর হচ্ছে নিম্ন তাপমাত্রা নিচের দিকে থাকে। দেখেন অন্তঃস্থ নীল বিজারণ মণ্ডল, এই যে এই জায়গাটা হচ্ছে কি থাকে, নীল নীল থাকে,
হ্যাঁ দেখাই দিচ্ছি। এই জায়গাটা কি থাকে, নীল থাকে। আমি কি করবো, এটার নাম হচ্ছে বিজারণ শিখা, এটার নাম হচ্ছে বিজারণ শিখা। তো ভুল যেন না করি, আমরা কখনোই যেন ভুল না করি। এটার নাম হচ্ছে বিজারণ শিখা। ভাই কিন্তু একদম আইকা দেখাইছি, তাও যদি ভুল করেন আপনার সাথে একটা ফাটাফাটি হবে, মারামারি হবে, সেই মারামারি হবে। ঠিক আছে, কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের বিজারণ শিখা। তারপর হচ্ছে কি বাইরের দিকে থেকে থাকে আমাদের জারণ শিখা বা বহিস্থ অনুজ্জ্বল মণ্ডল। ওকে, এই যে বায়ুনন্তক রিং থাকে, তারপর হচ্ছে সেখান থেকে কি থাকে, আমাদের একটা টিউব থাকে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এখান থেকে আমরা এই জিনিসগুলো পাই। এটা হচ্ছে বুনসেন বার্নার, এটা হচ্ছে কি স্পিরিট ল্যাম্প। ঠিক আছে, এই দুইটা জিনিস। আচ্ছা, তারপর চলে যাই। ওকে, আচ্ছা, এখানে যে জিনিসটা দেখানোর কথা, ঠিক আছে, এই যে উপরে জার্ন মডেলে তাপমাত্রা কত হয়, 1570 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হইতে পারে। 1570 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হইতে পারে। দেখেন এই জারণ শিখা, এই যে অলরেডি মাত্র বলছি, জারণ শিখার তাপমাত্রা 1570 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হইতে থাকে। আর আমরা তাপ দেবার সময় কি শিখা পরীক্ষা হচ্ছে এই জারণ শিখা নিয়েই আমরা কাজ করি। শিখা পরীক্ষা আমরা জারণ শিখা নিয়ে কাজ করি। ঠিক আছে, তো আমরা যেন ভুল না করি। ঠিক আছে, পরীক্ষাগারে হচ্ছে কি এই জারণ শিখা হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে ব্যবহৃত হয়। ওকে, আচ্ছা, তারপর যাই স্পিরিট ল্যাম্প। ঠিক আছে, স্পিরিট ল্যাম্প হচ্ছে সোজা কথা হচ্ছে নাম কেন স্পিরিট হচ্ছে, এটার মধ্যে যে জ্বালানিটা ইউজ করা হয় সেটা নাম হচ্ছে মেথিলেটেড স্পিরিট। ঠিক আছে, এটার মধ্যে যে জ্বালানিটা ইউজ করা হয় সেটা হচ্ছে কি মেথিলেটেড স্পিরিট। দেখেন এই যে সলিতা, ঠিক আছে, সলিতা মানে হচ্ছে সলতা। ঠিক আছে, আপনাদের হচ্ছে ওই কুপি দেখছেন না গ্রামের ভাষায় কুপি, ঠিক আছে, অনেকটা হচ্ছে কুপির মতো। ঠিক আছে, কুপির মতো একটা জিনিস। এই যে মেথিলেটেড স্পিরিট আমরা হচ্ছে জ্বালানি হিসেবে ইউজ করতেছি। ঠিক আছে, স্পিরিট হলো কি 95% রেক্টিফাইড স্পিরিট। ঠিক আছে, মানে 95.6% হচ্ছে ইথানল, আর হচ্ছে 4.4% হচ্ছে পানি। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি কি রেকটিফাইড স্পিরিট। ঠিক আছে, এতে কি উৎপন্ন হয়, অনুজ্জ্বল শিখা উৎপন্ন হয়। তার মানে এত বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য না, মানে বেশি তাপ দিতে পারে না। 95 পয়েন্ট কত পার্সেন্ট, 6% হচ্ছে কি আছে, ইথানল। 4.4% কি পানি। ঠিক আছে, এটাই হচ্ছে আমার মেথিলেটেড স্পিরিট। 95.6% কি ইথানল, আর হচ্ছে 4.4% পানি। এটাকে আমরা বলতেছি হচ্ছে রেকটিফাইড স্পিরিট। সেটা হচ্ছে মেথিলেটেড স্পিরিট হচ্ছে রেকটিফাইড স্পিরিটের একটা পার্ট। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের কি জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে আমাদের স্পিরিট ল্যাম্পে। তো এটা যেন ভুল না করি, মেথিলেটেড এটা হচ্ছে রেকটিফাইড স্পিরিট, রেকটিফাইড স্পিরিট, এটা হচ্ছে রেকটিফাইড স্পিরিট। এখান থেকে আমরা পাই হচ্ছে মেথিলেটেড স্পিরিট, যেটা হচ্ছে আমাদের। আচ্ছা, নূরজাহান বলছে ভাইয়া বাসার মানুষও বলে মারামারি হবে, ভাইও দেখি একই কথা বলে। ঠিক আছে, জীবনটাই মারামারি জীবন। ঠিক আছে, ওই যে আমরা পড়ছি না অন্তর্প্রজাতিক আন্তর্প্রজাতিক বৈচিত্র্য। ঠিক আছে, এগুলো কি মারামারির মাধ্যমে হয়েছে না এই জিনিসপত্র। যাই হোক, চলেন। তো এখন হচ্ছে ল্যাবরেটরিতে আমরা বিভিন্ন যন্ত্রপাতিকে কিভাবে তাপ দিব। ঠিক আছে, সোজা কথা হচ্ছে দেখেন টেস্ট টিউবটা কি সুন্দর করে ধরছে। ঠিক আছে, টেস্ট টিউবটা কি অলওয়েজ 15 ডিগ্রি। ঠিক আছে, এই যে আপনাদের জিম ভাই নাইম ভাই দেখার কথা, এই যে টেস্ট টিউবটা হচ্ছে এরকম 15 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরতে হয়। এই যে শিখার উপর 45 ডিগ্রি কোণে রেখে হচ্ছে তাপ দেওয়া হয়। ঠিক আছে, কারণ কি কোনো কিছু ছিটকাইলে যেন আমার শরীরে না আসে, ওই দিকটা হবে ফুটন্ত তাপের হচ্ছে বাম্পিং রোধের জন্য হচ্ছে কি করা হয়, টেস্ট টিউবকে সামান্য নাড়তে হয়। ঠিক আছে, এই যে এভাবে ধরবো, ধরে হচ্ছে কি এরকম নাড়তে থাকবো, কারণ হচ্ছে নয়তো কি ঠুস করে সবকিছু ফুইটা এসে আমার উপরে পড়বে। ওকে, তারপর বিকার বা ক্লিনিক্যাল ফ্লাস্কে হচ্ছে কিভাবে তাপ দিব, সেটা হচ্ছে পাইরেস গাছের তৈরি, যেহেতু তার মানে মোটামুটি তারা তাপ ইয়ে করতে পারে, তো তাদের হচ্ছে কি এসবেস্টস জালির উপর রেখে তাপ দিব। এই যে তার জালিটা আছে না, এই যে জালিটা, এটার নামে হচ্ছে এসবেস্টস জালি। এই যে জালিটা আছে এটার নাম হচ্ছে এসবেস্টস জালি। ঠিক আছে, এসবেস্টস জালির উপর রেখে হচ্ছে তাপ দেওয়া হয়। ঠিক আছে, বিকার এবং কনিক্যাল ফ্লাস্কে হচ্ছে এসবেস্টস জালির উপর রেখে হচ্ছে তাপ দেওয়া হয়। গোলতলি ফ্লাস্কে তাপ দেওয়ার নিয়ম কি, ওই যে গোলতলি ফ্লাস্ক হচ্ছে আমরা ডিরেক্টলি হচ্ছে কি করতে পারি, তাপ দেওয়ার হচ্ছে তিনটি পদ্ধতিতে করা হয়। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে অজৈব গ্যাস HCl এগুলোর প্রস্তুতির বেলায় গোলতলি ফ্লাস্কে হচ্ছে অ্যাসবেস্টস তার জালির উপর রেখে তাপ দেওয়া হয়। জৈব যৌগ প্রস্তুতির বেলায় সেটা হচ্ছে কি, যেমন নাইট্রোবেনজিন অ্যানিলিন তৈরি করতে ওয়াটার বাথে রেখে তাপ দেওয়া হয়। ওয়াটার বাথের তাপমাত্রা কত, 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করা হয়। আর যখন স্টিম পাতন প্রক্রিয়া করা হবে তখন সেখানে কি করা হয়, বিশুদ্ধ অ্যানিনকে প্রস্তুত করার জন্য সোজা কথা হচ্ছে সরাসরি তাপ দেওয়া হয়। ঠিক আছে, তার মানে হচ্ছে গোলতলি ফ্লাস্ক। ঠিক আছে, গোলতলি ফ্লাস্ক। ঠিক আছে, সোজা কথা তিন ভাবে তাপ দেওয়া হয়। একটা হচ্ছে অ্যাসবেস্টস জালি, সেকেন্ড হচ্ছে জৈব যৌগ, এন্ড থার্ড হচ্ছে কি আমাদের সরাসরি তাপ। সরি,
কিন্তু জৈব যৌগ না, এখানে আমরা লিখবো হচ্ছে এই যে এখানে আমরা লিখবো হচ্ছে কি সরাসরি হচ্ছে আমার ওয়াটার বাথ। আর এটা হচ্ছে কি আমাদের হচ্ছে নরমালি হচ্ছে সরাসরি তাপ দিব। ঠিক আছে, অ্যাসবেস্টস জ্বালি কখন? যখন হচ্ছে HCl, সালফার ডাইঅক্সাইড এগুলো নিয়ে ব্যবহার করব তখন। ওয়াটার বাথ কখন? যখন হচ্ছে জৈব যৌগ। আর সরাসরি কখন তাপ দিব? যখন হচ্ছে স্টিম পাতন প্রক্রিয়া। ঠিক আছে, স্টিম পাতন। স্টিম পাতন প্রক্রিয়া সম্পন্ন করবো তখন কি আমরা সরাসরি তাপ দিব। ঠিক আছে, দেখেন তো ভাইয়া বুঝছি কিনা। গোলতলি ফ্লাস্কে আমরা 3 ভাবে তাপ দিই, অ্যাসবেস্টস জ্বালি, ওয়াটার বাথ আর হচ্ছে সরাসরি। ঠিক আছে, তো HCl যখন দিব, ঠিক আছে, HCl আর হচ্ছে কি আমাদের সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে, সালফার ডাইঅক্সাইডের জন্য হচ্ছে আমরা কি তখন হচ্ছে আমরা ইউজ করব হচ্ছে কি অ্যাসবেস্টস জ্বালি, জৈব যৌগের জন্য হচ্ছে ওয়াটার বাথ, আর সরাসরি হলে কি আমরা দিব হচ্ছে স্টিম পাতন। ওকে, বুঝতে পারছি। চলেন সামনের দিকে আগাই। পোর্সিলিন বাটি। পোর্সিলিন বাটি হচ্ছে সিরামিকের তৈরি। ঠিক আছে, পোর্সিলিন বাটি হচ্ছে সিরামিকের তৈরি আর হচ্ছে সাদা বর্ণের হয়, কোনো ধরনের সমস্যা নাই। এখন কথা হচ্ছে এই বাটিকে হচ্ছে আমরা হচ্ছে অ্যাকোয়ারিজে বা রাজঅম্ল দিয়ে হচ্ছে কি করা হয়, বস্তু দ্রবণ ব্যবহার করা হয়। ঠিক আছে, এই বাটির হচ্ছে কোনো দ্রবণকে গাঢ়ীকরণে অ্যাকোয়ারিজে বা রাজঅম্ল। রাজঅম্ল কি জিনিস সোজা কথা? 1 মোল নাইট্রিক অ্যাসিড প্লাস হচ্ছে 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাই হচ্ছে মিশ্রণটা হচ্ছে রাজঅম্ল। ঠিক আছে, রাজঅম্ল। 1 মোল নাইট্রিক অ্যাসিড আর হচ্ছে 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন একসাথে মিশ্রণ করবেন তখন সেটাকে হচ্ছে রাজঅম্ল। কত হচ্ছে এই রাজঅম্ল হচ্ছে পোর্সিলিন বাটিতে হচ্ছে কিভাবে উত্তপ্ত করবেন? সোজা কথা হচ্ছে উত্তপ্ত করলে সে হচ্ছে সরাসরি বুনসেন বার্নার দিয়ে তাপ দিব। ঠিক আছে, বুনসেন বার্নার দিয়ে তাপ দিয়ে তাকে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা এনে করতে পারি। কথা হচ্ছে এই যে আমাদের ডেসিকেটর, মনে রাখবেন এই ডেসিকেটর বা হচ্ছে ভ্যাকুয়াম। ডেসিকেটর বা ভ্যাকিউম হচ্ছে পদার্থ শুষ্ককারক হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, যেগুলো পদার্থ শুষ্ককরণের জন্য ডেসিকেটর ইউজ করা হয়। আর ডেসিকেটরের ভিতরে শুষ্ককারক পদার্থ হিসেবে কি রাখা হয়? ক্যালসিয়াম ক্লোরাইড রাখা হয়। ডেসিকেটর শুষ্ককারক হিসেবে ইউজ করা হয় আর সেখানে ভিতরে রাখা হয় ক্যালসিয়াম ক্লোরাইড, আমরা যেন ভুল না করি। ঠিক আছে, এই যে শুষ্ককারক বা ড্রাইং এজেন্ট অনেকগুলো আছে, সেগুলোর নাম হচ্ছে আমরা দেখে রাখি। যে কঠিন শুষ্ককারক হলো ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, P2O5, সিলিকা জেল, এগুলো হচ্ছে কি। আর তরল শুষ্ককারক হচ্ছে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, তার মানে সোজা কথা হচ্ছে এই জিনিসগুলো আমরা ভুল করবো না। শুষ্ককারক কি কি আছে? লবণগুলা, ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে কি সোডিয়াম সালফেট, P2O5, সিলিকন ডাইঅক্সাইড। তারপর কি এগুলো হচ্ছে কি আমাদের হচ্ছে নরমালি এগুলো হচ্ছে আমাদের কি কঠিন শুষ্ককারক। আর তরল শুষ্ককারক কে আছে? আমাদের হচ্ছে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, খুবই খুবই ইম্পর্টেন্ট। এই সালফিউরিক অ্যাসিড এট দ্য সেম টাইম জারক, শুষ্ককারক, নিরোধক। ঠিক আছে, ভুল যেন না করি। আচ্ছা, এই যে মাত্র পড়ছি রাসায়নিক পদার্থ থেকে শুকনো রাখতে কোনটা ব্যবহার করা হয়? ডেসিকেটর। আনসার হচ্ছে এ। ঠিক আছে, মাত্র পড়ছি, আনসার হচ্ছে এ। ওকে, ডেসিকেটর ব্যবহার করা হয়। ওকে, সামনের দিকে যাই। নিরোধক পদার্থ বা ডিহাইড্রেটিং এজেন্ট। ঠিক আছে, নিরোধক পদার্থ কারা? যারা হচ্ছে কি করতে পারে, পানিকে অপসারিত করতে পারে। এই যে পানি রূপে মুক্ত হয়ে যায়, মুক্ত হয়ে শোষণ হয়, তারা হচ্ছে কি নিরোধক পদার্থ। কঠিন নিরোধক রূপে ভাই কারা কারা আছে দেখেন তো? অ্যালুমিনিয়াম আছে, পটাশিয়াম বাইসালফেট আছে। আর তরল হিসেবে কে কে আছে? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে ফসফরিক অ্যাসিড। তার মানে হচ্ছে সোজা কথা শোষক বা শুষ্ককারক, শোষক বা শুষ্ককারক প্লাস হচ্ছে নিরোধক। ঠিক আছে, এই দুইটা হিসেবে আমাদের কাজ করতেছে দুইটা হিসেবে আমাদের কাজ করতেছে হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড। গাঢ় সালফিউরিক অ্যাসিড দুইটা হিসেবে আমাদের কাজ করতে হয়, শোষক বা শুষ্ককারক প্লাস হচ্ছে নিরোধক। দুইটাই হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড কাজ করতেছে। ঠিক আছে, আমরা যেন ভুল না করি, এই জিনিসটা আমরা ভুল করব না। এই যে গাঢ় সালফিউরিক অ্যাসিড, P2O5 উভয়ই শুষ্ককারক নিরোধক উভয় পদার্থ হিসেবে ইউজ করা হয়। তার মানে সাথে হচ্ছে এটা হচ্ছে মেইনলি আমার পরীক্ষায় আসে। ঠিক আছে, পরেরটা হচ্ছে এত বেশি আসে না, সেটা হচ্ছে P2O5। ঠিক আছে, P2O5, এই দুইটা জিনিস হচ্ছে আমাদের কি ব্যবহার করা হয় শোষক প্লাস হচ্ছে নিরোধক হিসেবে। ওকে, আচ্ছা, তারপর এখন হচ্ছে কোনটা হচ্ছে কিভাবে হচ্ছে আমরা ইউজ করব। দেখেন, বিপজ্জনক যে ক্ষয়কারী পদার্থ আছে সেগুলোর জন্য কি করতে হবে? গ্লাভস পরতে হবে। বিজারক পদার্থ যারা আছে যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম ধাতু পানির সংস্পর্শে প্রবল হয়, তাপ উৎপাদী বিক্রিয়া করে, তাই এদের কি করা যাবে? পানিতে ফেলা যাবে না। ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম ধাতু কখনোই পানিতে ফেলা যাবে না। আচ্ছা, তারপর আসি রাসায়নিক দ্রব্য সংরক্ষণ ব্যবহারের সতর্কতা। ঠিক আছে, টোটাল হচ্ছে আমাদের আন্তর্জাতিক স্বীকৃত হ্যাজার্ড সিম্বল কয়টা আছে? 10টা। আন্তর্জাতিক স্বীকৃত, এটা হচ্ছে বিভিন্ন বই হচ্ছে 12টা থাকতে পারে, মনে রাখবেন 10টা।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হচ্ছে 10টা, আরো 2টা আছে, সেটা হচ্ছে কি মোটামুটি আমাদের হচ্ছে কি করা হয় যে এমন ভাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত না, ঠিক আছে? যেমন এই যে রাসায়নিক পদার্থ ছাড়া বিপজ্জনক কিছু হ্যাজার্ড সিম্বল আন্তর্জাতিকভাবে স্বীকৃত আছে, যে এগুলো কি রাসায়নিক পদার্থ ছাড়া বিপজ্জনক, সেগুলো কি কি? একটা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মির জন্য, আর একটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকির সংকেত। এই হচ্ছে টোটাল 12টা। তার মানে সোজা কথা হচ্ছে রাসায়নিকের জন্য হচ্ছে 10টা, আর আমাদের হচ্ছে ওই বিপজ্জনক সাইন, বিপজ্জনকের জন্য হচ্ছে 2টা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের 12টা হওয়া উচিত, ঠিক আছে? এইভাবে সরাসরি 12টা হবে, কিন্তু যদি ডিরেক্টলি আপনাকে বলে রাসায়নিক পদার্থের জন্য কয়টা, 10টা, বিপজ্জনকের জন্য কয়টা, 2টা, তাহলে হচ্ছে কথা কথা হলো টোটাল 12টা। আচ্ছা, এখন এখানে জাস্ট হচ্ছে মার্ক করে দিব, ঠিক আছে? এখানে তেমন হচ্ছে তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু নাই। আচ্ছা, ক্লাসিফিকেশন অনুযায়ী হচ্ছে সিম্বল গুলো হচ্ছে দেওয়া হয়। এখন হচ্ছে আমরা কিভাবে কি করব দেখেন। প্রতীক কি? প্রত্যেকটার প্রতীক ইম্পর্টেন্ট। টক্সিক, টক্সিক হচ্ছে টি, ঠিক আছে? দেখেন প্রতীক হচ্ছে কি মোটামুটি কঙ্কাল, কঙ্কাল দেওয়া আছে। বিষাক্ত পদার্থ কি আছে? ক্যাডমিয়াম, ক্রোমিয়াম। বেরিয়াম সালফাইড এখানে তো এত বেশি ইম্পর্টেন্ট না, কথা হচ্ছে বেরিয়াম ক্লোরাইড আর হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ঠিক আছে? এগুলো হচ্ছে কি আমাদের টক্সিক সাবস্টেন্স। তো এগুলো চোখে মুখে গেলে আমাদের হচ্ছে খুব ক্ষতি হবে, ঠিক আছে? তারপর হচ্ছে এই টক্সিকের পরে কি ভেরি টক্সিক, টি প্লাস, ঠিক আছে? কথা হচ্ছে মারাত্মক বিষাক্ত পদার্থ কারা কারা আছে দেখেন। মার্কারি লবণ, ঠিক আছে? মার্কারি লবণ, হাইড্রোজেন সায়ানাইড, ঠিক আছে? এই সায়ানাইড যৌগসমূহ হচ্ছে খুবই খুবই আমাদের জন্য ক্ষতিকর। অবশ্যই অবশ্যই আমাদের কি করতে হবে? কনসার্ন থাকতে হবে। তারপর হার্মফুল, পরীক্ষা আসার জন্য ইম্পর্টেন্ট। হার্মফুল, ঠিক আছে? এই পেজটা হচ্ছে ইম্পর্টেন্ট। অ্যাকসেন্ট দিয়ে হচ্ছে হার্মফুল প্রকাশ করা হয়, অ্যাকসেন্ট দিয়ে হচ্ছে হার্মফুল। হচ্ছে হার্মফুল কি? ব্লিচিং পদার্থ আছে, তারপর হচ্ছে পেইন্ট, ফ্লোর পালিশ যেগুলো আছে সেগুলো হচ্ছে কি আমাদের হার্মফুল। তারপর ইরিটেন্ট, উত্তেজক, উত্তেজক কারা আছে? যারা হচ্ছে বিরঞ্জক পদার্থ আছে, সোপ পাউডার আছে, সিমেন্ট গুঁড়া আছে, লোগো অ্যাসিড আছে, তারা কি উত্তেজক পদার্থ হিসেবে কাজ করে, ঠিক আছে? তো আমাদের তেমন কোনো হচ্ছে কি, যদি চশমা বা মাস্ক ছাড়া আপনি কাজ করেন আপনাদের কি হবে? সমস্যা হইতে পারে, ঠিক আছে? এক্সাই হচ্ছে উত্তেজক, এক্সাইন হচ্ছে কি হার্মফুল, খারাপ। তারপর হচ্ছে এফ দিয়ে বুঝতেছি এফ ফোর কি ফ্লেমেবল, এফ ফোর হচ্ছে ফ্লেমেবল। কথা হচ্ছে এই যে আমাদের ফ্লেমেবল পদার্থটা আছে, দাহ্য পদার্থ, দাহ্য পদার্থ কি কি আছে? সোডিয়াম, সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, জিঙ্ক পাউডার, অ্যারোসল, ঠিক আছে? পেট্রোলিয়াম, এগুলো হচ্ছে কি আমাদের দাহ্য পদার্থ। তো এখন কথা হচ্ছে এই যে সোডিয়ামকে কোথায় রাখা হয়? সোডিয়ামকে রাখা হয় হচ্ছে কেরোসিনের মধ্যে। এনএইচ, লিথিয়াম হাইড্রাইডকে ইনার্ট গ্যাস পরিবেশে হচ্ছে সংরক্ষণ করতে হয়, ঠিক আছে? তো এগুলো আমরা কখনোই ভুল করব না। আর কিছু আছে মারাত্মক ভাবে দাহ্য, এফ প্লাস, ঠিক আছে? এফ প্লাস হচ্ছে কি মারাত্মক ভাবে দাহ্য পদার্থ। ভাই মারাত্মক ভাবে দাহ্য পদার্থ কি আছে? এই যে আমাদের বিভিন্ন ধরনের কি অ্যাসিটিলিন গ্যাস, অ্যাসিটিলিন গ্যাস কোনটা? সিএইচ, ট্রিপল বন্ড সিএইচ, ঠিক আছে? অ্যাসিটিলিন গ্যাস আছে, ডাইইথাইল ইথার, এলপিজি, সিএনজি, অ্যারোসল, এগুলো হচ্ছে কি আমাদের অধিক দাহ্য পদার্থ, ঠিক আছে? অ্যাসিটিলিন গ্যাস এগুলো হচ্ছে কি আমাদের অধিক দাহ্য পদার্থ। ওকে, আচ্ছা, তারপর চলে যাই। ই দিয়ে হচ্ছে এক্সপ্লোসিভ, ঠিক আছে? এক্সপ্লোসিভ মানে আমরা বুঝতেছি ওই যে আমরা জৈব যৌগে যা পড়ছি, ঠিক আছে? মনে আছে কি জৈব পারক্সাইড, অ্যামোনিয়াম নাইট্রেট, টিএনটি, ঠিক আছে? এগুলো কি আমাদের হচ্ছে কি নরমালি হচ্ছে বিস্ফোরক হিসেবে কাজ করতেছে। কথা হচ্ছে এই যে বিস্ফোরক যেগুলো আছে, ঠিক আছে? বিস্ফোরক গুলোকে অবশ্যই কি এড়ায় চলতে হবে। এক্সপ্লোসিভ ই দিয়ে প্রকাশ করা হয়। এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট, এন, এন দিয়ে প্রকাশ করা হয়, পরিবেশের জন্য ক্ষতিকর, ঠিক আছে? অ্যামোনিয়া গ্যাস পরিবেশের জন্য ক্ষতিকর, ক্লোরিন গ্যাস পরিবেশের জন্য অনেক অনেক বেশি ক্ষতিকর, লিনডেন কীটনাশক পরিবেশের জন্য ক্ষতিকর, ঠিক আছে? আচ্ছা, PbN32 ডেটোনেটর হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে? এই যে আগের ইয়াতে আমাদের যে বিস্ফোরক ছিল, ঠিক আছে? হোয়ার ইজ দ্য বিস্ফোরক? এই যে বিস্ফোরক এখানে ছিল। এই যে PbN32 এটা হচ্ছে কি বিস্ফোরকের ডেটোনেটর হিসেবে ইউজ করা হয়। এই যে আমরা TNT তে ডেটোনেটর পড়ছিলাম না, এই ডেটোনেটর হচ্ছে ইউজ করা হচ্ছে। রাসায়নিক পদার্থের হ্যাজার্ড সিম্বল, ঠিক আছে? হ্যাজার্ড সিম্বল হচ্ছে এই জিনিস, পরীক্ষায় আসবে, ঠিক আছে? সোজা কথা হচ্ছে এই যে এরকম একটা বৃত্ত থাকবে, তার মাথার উপর কি থাকবে? এরকম এরকম চুল থাকবে, ঠিক আছে? এই যে মাথার উপর চুল আছে, ঠিক আছে? যার একটু মানুষ আঁকি, ঠিক আছে? এই যে মাথার উপর চুল আছে এটাকে আমরা বলতেছি হচ্ছে সোজা কথা কি অক্সিডাইজিং এজেন্ট, পরীক্ষায় আসে। অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে, ঠিক আছে? তো জারক পদার্থ কি কি আছে? খুবই খুবই ইম্পর্টেন্ট, ক্লোরিন গ্যাস, ঠিক আছে? KMnO4, K2CO2O7, এই জিনিসটা আমরা জানি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের খুবই ক্ষতিকারক এবং পেটে গেলে কি হতে পারে? ডায়রিয়া হইতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে মার্ক করে রাখবো। আর C4 হচ্ছে কোরোসিভ পদার্থ, যেটা হচ্ছে আমাদের কি ক্ষয়কারী, সোজা কথা হচ্ছে
ব্লিচিং সলিউশন প্লাস হচ্ছে গাঢ় আমাদের যে বিভিন্ন ধরনের কি সবল অ্যাসিড প্লাস হচ্ছে সবল ক্ষার থাকে, সেগুলো কি আমাদের কোরোসিভ বা হচ্ছে ক্ষয়কারী পদার্থ। তো ভুল করব না, এই অক্সিডাইজিং এজেন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর যাই এই যে বিশেষ তেজস্ক্রিয় রশ্মি। বিশেষ তেজস্ক্রিয় রশ্মি এগুলো কি বিপজ্জনক সাইন। ট্রিফল ট্রিফল ইম্পর্টেন্ট তেজস্ক্রিয় রশ্মি চিহ্ন, ঠিক আছে। এই জিনিসটাকে আন্তর্জাতিক রশ্মি চিহ্ন বা ট্রিফল বলা হয় তেজস্ক্রিয় রশ্মির জন্য। এটি অতিরিক্ত ক্ষতিকর আলোক রশ্মিকে বোঝানো হয়, ঠিক আছে। কথা হচ্ছে এটা করার সময় আমাদের বিশেষ ধরনের চশমা পড়তে হবে। তারপর স্বাস্থ্য ঝুঁকির সংকেত, এটা হচ্ছে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি কার্সিনোজেনিক পদার্থ বা মিউটাজেনিক পদার্থ হচ্ছে এখানে উপস্থিত থাকে। তো আমরা হচ্ছে এখানে এই জিনিসগুলো দেখে রাখবো। কথা হচ্ছে ভাইয়া এখান থেকে ভাইয়া কেমনে পড়বো, কি পড়বো? সোজা কথা ভাইয়া যে জিনিসগুলো মার্ক করে দিছি অবশ্যই বইয়ের মধ্যে মার্ক করে নিবেন। মার্ক করে নেওয়ার পর আপনার কাজ হচ্ছে সুন্দর করে ওই জিনিসগুলো ভালোভাবে ইম্পর্টেন্স দিয়ে পড়া, ঠিক আছে। আচ্ছা, এখন রাসায়নিক দ্রব্য যে আমি সংরক্ষণ করতেছি, ঠিক আছে, এখানে আমি একটা প্রসেস ফলো করতেছি এমএসডিএস। এমএসডিএস এর ফুল ফর্মটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি যখন কলেজে পড়ি, কলেজে আমার ফার্স্ট কুইজের একদম ফার্স্ট প্রশ্ন এটা ছিল, জ্ঞানমূলক, এবং মোটামুটি আমরা সবাই ভুল করছিলাম। কারণ কি এমএসডিএস এর ফুল ফর্ম হচ্ছে ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। আমরা কেউ কেউ লিখছি ম্যাটেরিয়ালস সেফটি ডাটা শিট, কেউ কেউ লিখছি ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিটস, ঠিক আছে, অনেক কিছুই লিখছি, যেটা পুরোটাই ভুল ছিল। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে ঝুঁকিপূর্ণ রাসায়নিক দ্রব্য সংরক্ষণে আমার কি করতে হবে? সোজা কথা হচ্ছে সিম্পল হিসাব। এই যে ইথানল, বেনজিন, টলুইন এগুলো দেখতেছেন, এত বেশি হচ্ছে ডিরেক্টলি পরীক্ষায় তেমন কোশ্চেন আসবে না। মেইনলি হচ্ছে এখান থেকে আমি কিছু জিনিস দাগাই দিব, সুন্দর করে মার্ক করে রাখেন। যেমন ইথানল, এটা কি দাহ্য প্লাস ক্ষতিকর এট দ্য সেম টাইম, হার্মফুল প্লাস হচ্ছে ফ্লেমেবল, ঠিক আছে। হার্মফুল প্লাস হচ্ছে ফ্লেমেবল, এটা কি আগুন থেকে দূরে রাখতে হবে। বেনজিন, বেনজিন ইম্পর্টেন্ট, দাহ্য প্লাস হচ্ছে ক্ষতিকর, সেটা আগুন থেকে দূরে রাখতে হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই যে অ্যামোনিয়া, অ্যামোনিয়া হচ্ছে কি ক্ষয়কারী পদার্থ, ঠিক আছে। অ্যামোনিয়া হচ্ছে ক্ষয়কারী পদার্থ, বাকিগুলো হচ্ছে তেমন ইম্পর্টেন্ট না, আপনি জাস্ট দেখলেই বুঝবেন। আচ্ছা, পরে যে আছে প্রোপানন, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হচ্ছে কি মোটামুটি সবচেয়ে শক্তিশালী বিযোজক, এটা কি দাহ্য, ঠিক আছে। এটাকে আপনি কোথায় সংরক্ষণ করবেন? সুন্দর করে হচ্ছে তাপ থেকে দূরে রাখবেন, ইনার্ট গ্যাস বা সেটাকে কি আপনি মোটামুটি নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সংরক্ষণ করে রাখবেন, ঠিক আছে। হোপফুলি ভুল হবে না। ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম হচ্ছে দাহ্য ও বিষাক্ত, মাথায় রাখবো। তারপর হচ্ছে তেমন ইম্পর্টেন্ট আর তেমন কিছু নাই। ওকে, সো আচ্ছা সামনের দিকে যাই। ক্ষয়কারী পদার্থের সংখ্যা, ক্ষয়কারী পদার্থের সংখ্যা কি কি আছে? সবল ক্ষার, সবল অ্যাসিড, ঠিক আছে। গাঢ়, এই যে অ্যাসিড গুলো আছে সেগুলো কি আমাদের হচ্ছে নরমালি হচ্ছে ক্ষয়কারী পদার্থ হিসেবে কাজ করে। মানে সোজা কথা হচ্ছে আপনার হচ্ছে কোন ধরনের কি ত্বকের উপর পড়ার পর, ঠিক আছে, ত্বকের উপর পড়ার পর যদি কোনোভাবে আপনার ত্বককে ক্ষয় করে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ক্ষয়কারী পদার্থ। এই হচ্ছে কাহিনী। আচ্ছা, কি বলছে? গাঢ় সালফিউরিক অ্যাসিডকে কাঠের আলমারি, কাঠের তক্তার উপর রাখলে ওই কাঠ পুড়ে কালো যায় কেন? কথা হচ্ছে কাঠের মধ্যে কি থাকে? পানি থাকে। তখন সালফিউরিক অ্যাসিড যখন পড়বে সেটা হচ্ছে সেলুলোজ পলিমার, তো পানি যখন হচ্ছে শোষণ করে নিবে সেই সেলুলোজ পলিমারটা কি হয়ে যাবে? পানি শোষিত হয়ে যাবে, জাস্ট সেটা হচ্ছে কিসে পরিণত হয়ে যাবে? কার্বনে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। তো সেজন্য হচ্ছে সালফিউরিক অ্যাসিড কি হয়, রাখলে কাঠ হচ্ছে পুরো কালো হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, হ্যাজার্ড সিম্বল এগুলো নিয়ে আমরা অলরেডি অনেক পড়াশোনা করছি, ঠিক আছে, এখানে আর তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। আচ্ছা, এখন হচ্ছে হ্যাজার্ড সিম্বল হচ্ছে এই যে এখানে হচ্ছে ক্ষয়কারী, পরিবেশ দূষক, ঠিক আছে, এগুলো হচ্ছে জাস্ট হচ্ছে আবার জিনিসগুলো হচ্ছে রিভাইজ করছে, জাস্ট কি করে গেছে, রিভাইজ করে গেছে। ওকে, আচ্ছা, স্বাস্থ্য ঝুঁকি নিরাপত্তা, ঠিক আছে। দেখেন নিরাপত্তা সতর্ক বিধি অনুসারে আমাদের কি করতে হবে? লিকার অ্যামোনিয়ার বেলায়, ঠিক আছে, লিকার অ্যামোনিয়া মানে কি? সেটা কথা 35 থেকে 40% মিশ্রণ, ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা হচ্ছে কি অ্যামোনিয়া, ঠিক আছে। এটাকে হচ্ছে আমরা বলতেছি হচ্ছে লিকার অ্যামোনিয়া, ঠিক আছে। এই লিকার অ্যামোনিয়ামের বেলায় হচ্ছে ফিউম হুড, ফিউম হুড কোনটা? যেটা হচ্ছে ধোঁয়া বের করে দেয়। যে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ব্যবহারের ক্ষেত্রে মাস্ক নিরাপদ এগুলো হচ্ছে ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, দাহ্য জৈব যৌগ, ল্যাবরেটরিতে বিভিন্ন দাহ্য জৈব যৌগের মধ্যে কি কি আছে? ক্যারোসিন টেরোসিন এগুলো হচ্ছে কথা বলা আছে, ঠিক আছে। জাস্ট হচ্ছে এখানে নরমাল রিডিং দিব। তারপর এই যে প্রত্যেক জৈব যৌগ সহজে দাহ্য হয়, জৈব যৌগ কি হয়? সহজে দাহ্য হয়। এদের সাধারণ হ্যাজার্ড সিম্বল হিসেবে কি করা হয়? জ্বলন্ত শিখা প্রতীক অ্যাপ ব্যবহার করা হয়। ওকে, খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ কি যেটা আমার পরিবেশের জন্য ক্ষতিকর তার এগেনস্টে আমি কি ইউজ করব? যেমন ক্লোরোফর্ম আছে, ক্লোরোফর্মের এগেনস্টে আমি কি ইউজ করব? হেক্সেন। কার্বন টেট্রাক্লোরাইড আছে, তার পরিবর্তে আমরা কি করব? হেক্সেন। বেনজিন আছে, তার পরিবর্তে করব কি? টলুইন।
জাইলিন আছে, তার পরিবর্তে কি করব টলুইন। বিউটানল 2 আছে, তার পরিবর্তে কি করব বিউটানল 1। লেড ক্রোমেট আছে, তার পরিবর্তে কি পটাশিয়াম কার্বনেট, পটাশিয়াম ধাতু আছে, তার পরিবর্তে ক্যালসিয়াম। এই পুরা জিনিসটা মাথা নষ্ট ইম্পর্টেন্ট, মাথা নষ্ট ইম্পর্টেন্ট, মানে পুরো পাগল হয়ে যাওয়ার মতো ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই পুরো জিনিসটা হচ্ছে পুরো মাথা নষ্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। কথা হচ্ছে ভাই মাথা নষ্ট ইম্পর্টেন্ট কেন বললাম, দেখেন একটা সিরিয়ালি মোড রাখেন, দেখেন ভাইয়ের সাথে সাথে বলেন। ক্লোরোফর্ম আছে, তার পরিবর্তে ইউজ করবো হেক্সেন। CCl4 আছে, কারণ কি এটার থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হলে কি CCl4 আসে, তার জন্য কি ইউজ করবো হেক্সেন। বেনজিন আছে, তার জন্য ইউজ করবো কি টলুইন। বেনজিনের দুইটা হাইড্রোজেন যখন প্রতিস্থাপিত হবে জাইলিন, তার জন্য কি করব টলুইন। বিউটানল 2 আছে, খারাপ 2 এর পরিবর্তে কি ইউজ করব 1 ইউজ করব। লেড ক্রোমেট আছে, লেড ক্রোমেটের পরিবর্তে ইউজ করবো হচ্ছে পটাশিয়াম কার্বনেট, ঠিক আছে, পটাশিয়াম কার্বনেট। পটাশিয়াম ধাতু আছে, পটাশিয়াম ধাতুর পরিবর্তে ইউজ করবো হচ্ছে ক্যালসিয়াম ধাতু, ঠিক আছে। দেখেন তো ভাইয়ের সাথে সাথে যখন বলছি, আচ্ছা সংকেত না না ভাইয়া সংকেত পড়া লাগবে না, সংকেত পড়ার কোনো দরকার নাই। যেমন আপনি চাইলে পড়তেও পারেন, দেখেন আহামরি কিন্তু কঠিন কিছু না, জান্নাতুল বুঝছেন, আহামরি কিন্তু কঠিন সংকেত কিছু না, কিন্তু আপনার হচ্ছে সংকেত পড়াটা নট ম্যান্ডেটরি, ঠিক আছে, নট ম্যান্ডেটরি। কিন্তু আহামরি কঠিন কিছু না, কিন্তু সবগুলো দেখেন আপনি পারেন, ঠিক আছে। জাইলিন নিয়ে সমস্যা হতে পারে, জাইলিনটা আমি এঁকে দিচ্ছি। এই হচ্ছে জাইলিন, ঠিক আছে, এটার নাম হচ্ছে জাইলিন, এটার নাম হচ্ছে জাইলিন, ঠিক আছে। জাইলিনটা নিয়ে সমস্যা হতে পারে, ওকে জানাতুল, ওকে। হুম, খুবই খুবই ইম্পর্টেন্ট, মাথা নষ্ট ইম্পর্টেন্ট এই পার্টটা, ঠিক আছে। সো পড়ে ফেলবো, খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, বর্জ্য অপসারণের পদ্ধতি খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখেন সোডিয়াম ধাতু, সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলো কি করা যাবে না, ব্যবহার নষ্ট করতে হলে বিউটানল, মিথানল, ইথানল, তার মানে কি করতে হবে অ্যালকোহল ইউজ করতে হবে। অপবৃত লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি বিনষ্ট করতে হলে জলীয় জলীয় সোডিয়াম সালফেট আর হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণ ব্যবহার করা যাইতে পারে, ঠিক আছে। 4 নাম্বার হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট, 4 নাম্বার খুবই খুবই ইম্পর্টেন্ট, 4 নাম্বার খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখছেন কয়বার বলছি, 4 নাম্বার খুবই খুবই ইম্পর্টেন্ট। অব্যবহৃত লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডকে আমার কি জলীয় সোডিয়াম সালফেট বা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করতে হবে। পরিত্যক্ত অ্যাসিডকে প্রশমিত করতে সোডিয়াম কার্বনেট অথবা চুনের গুঁড়া ব্যবহার করা যেতে পারে, অথবা ক্ষারকের ক্ষেত্রে কি সোডিয়াম বাইসালফেট ইউজ করা যেতে পারে, ঠিক আছে। তো আমার হচ্ছে এখানে মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে কি এই যে আমাদের 4 নাম্বার পয়েন্টটা, ঠিক আছে, 4 নাম্বার পয়েন্টটা ইম্পর্টেন্ট, ওকে। তারপর হচ্ছে বিভিন্ন কাজে ব্যবহৃত পানিতে মিশে হচ্ছে কিভাবে কি ক্ষতি করে, এগুলো সিম্পল হিসাব, ঠিক আছে। এখানে দেখেন এই যে কি কি অ্যাসিড আছে, HCl, HNO3, সালফিউরিক অ্যাসিড, তারা কি করবে পিএইচ কে হচ্ছে কমাই দিবে। পিএইচ মান যখন 3 এর নিচে যায়, জলাশয়ে পানির পিএইচ এর মান হচ্ছে যখন 3 এর নিচে চলে যায়, 3 এর নিচে চলে যায় তখন কি জলজ উদ্ভিদ মাছ মারা যায়, ঠিক আছে। আর অনেক উদ্বায়ী জৈব যৌগ আছে যেগুলো হচ্ছে কি বায়ু দূষণ ঘটায়। বায়ু দূষণ ঘটায় কারা কারা, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, HCl, ঠিক আছে, গ্যাস হিসেবে তারা অম্লধর্মী হয়ে বায়ু দূষণ ঘটায়। এগুলো হচ্ছে ভারী ধাতু, এগুলো হচ্ছে ভারী ধাতু, ভারী ধাতু, ঠিক আছে, এগুলো হচ্ছে ভারী ধাতু, ওকে। আচ্ছা, তারপর কথা হচ্ছে এই যে কোনটা হচ্ছে কিভাবে কাজ করতেছে, এই যে দেখছেন লিকার অ্যামোনিয়ার সংকেত 35 থেকে 40%, ভাই কিন্তু একটু আগে পড়ায় আসছে। অ্যামোনিয়ার সম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে, 35 থেকে 40% অ্যামোনিয়ার সম্পৃক্ত দ্রবণকে আমরা বলতেছি লিকার অ্যামোনিয়া। এটা কি করে সর্দি কাশিতে মৃদু অ্যামোনিয়া গ্যাস হচ্ছে নাকের পানি ঝরা বন্ধ করে, এটা হচ্ছে তার একটা ভালো দিক। কথা হচ্ছে এই অ্যামোনিয়া গ্যাস হচ্ছে বায়ুতে মিশে গেলে গাছপালা ঝলসে যায়, পাখিরা মারা যায়, মানুষ শ্বাসকষ্টে ভোগে, ঠিক আছে। খুবই খুবই ইম্পর্টেন্ট, তো এই জিনিস হচ্ছে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা হচ্ছে কি পেটে গেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এটা হচ্ছে একটা জারক। তার মানে এই যে ডাইক্রোমেট, ঠিক আছে, ডাইক্রোমেট হলেও কি পেটে গেলে ডায়রিয়া হওয়ার প্রবল সম্ভাবনা আছে, ঠিক আছে। এটা হচ্ছে তীব্র ক্ষয়কারক, জারক এবং বিষাক্ত উপাদান। এখন কথা হচ্ছে এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা কি করবে, ডিওর মান মারাত্মকভাবে হ্রাস করে। খুবই খুবই ইম্পর্টেন্ট, ডিওর মান মারাত্মকভাবে হ্রাস করে। ডিও, ডিও মানে কি ডিজলভ অক্সিজেন। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি করবে, এই ডিজলভ অক্সিজেনের মানটা কমাই দিবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, ঠিক আছে, এটা হচ্ছে মারাত্মক ভাবে হচ্ছে আমাদের কি করবে, আমাদের হচ্ছে এই ইসের মানটা হচ্ছে অনেক ভাবে হচ্ছে বাজে ভাবে কমাই দিবে, ঠিক আছে, ডিজল অক্সিজেনের মানটা বাজে ভাবে কমাই দিবে, মাথায় যেন থাকে, ওকে। আচ্ছা, কথা হচ্ছে দুইটাই জারক না, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস হচ্ছে K2CO2O7 দুইটাই তো করার কথা, ঠিক আছে, দুইটাই করছে না। হ্যাঁ, ওই যে অক্সিজেনের পরিমাণকে হ্রাস করছে, দুইটাই করবে। K2CO2O7, KMnO4 দুইটাই হচ্ছে আমাদের কি করবে এই পরিমাণটাকে হ্রাস করে দেবে, ডিও।
তারপর পটাশিয়াম আয়নাইড, খুবই খুবই ইম্পর্টেন্ট, রক্ত শূন্যতা তৈরি করে, রক্ত শূন্যতা তৈরি করে, ঠিক আছে। পারক্সাইড এমনিতে আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর তেমন কিছু না, সেটা হচ্ছে ফরমালিন, ফরমালিন তো জানেনই, ঠিক আছে। ফর্মালডিহাইড, ঠিক আছে। আপনার কাছে কি আছে, মিথানল বা ফর্মালডিহাইড আছে। এই HCl এর হচ্ছে 40%, 40% হচ্ছে যখন অ্যাকুয়াস সলিউশন নিয়ে আপনি কাজ করবেন তখন সেটাকে আমরা বলতেছি ফরমালিন বা ফর্মালডিহাইড, ঠিক আছে। এটা কি আমাদের শরীরে ক্যান্সারও সৃষ্টি করতে পারে, এই যে শরীরে কিডনি নষ্ট হতে পারে, আমাদের ক্যান্সার তৈরি করতে পারে। পচনরোধক ক্ষুদ্র প্রাণীকোষে হচ্ছে ইউজ করা হয়, ঠিক আছে। এই হচ্ছে কথাবার্তা। তারপর যাই, এই যে লিকার অ্যামোনিয়া অলরেডি পড়ে ফেলছি। লিকার অ্যামোনিয়া হচ্ছে কি C+N, কোরোসিভ প্লাস হচ্ছে এনভায়রনমেন্টের জন্য টক্সিক, ঠিক আছে। তো সংরক্ষণের বেলায় ক্ষারধর্মী লিকার অ্যামোনিয়ার ক্ষেত্রে বোতলকে অ্যাসিডের বোতল থেকে দূরে রাখতে হয়, প্লাস্টিকের স্ল্যাবের উপর রাখতে হবে। সরি ভাইয়া, অনেকের তো কান ফাইটে গেছে মনে হয়, ঠিক আছে, ইয়ারফোন যাদের ছিল। আচ্ছা, তারপর দেখি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা কি করবে, মানব স্বাস্থ্যের উপর কিভাবে প্রভাব ফেলবে, ঠিক আছে। সোজা কথায় লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের কি করে, ত্বক, চোখ প্লাস হচ্ছে শ্বাসতন্ত্রের জ্বালা সৃষ্টি করে এবং বার্ন ঘটায়। এগুলো হচ্ছে খুবই বেসিক জিনিসপত্র, একই জিনিস দেখেন বারবার বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে। এটা না পড়ালাম। দেখেন, এখন আসি এই সেমি মাইক্রো, 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 ঠিক আছে, ম্যাক্রো, এই জিনিসটা বোঝানোর জন্য আমি হচ্ছে এগুলার পরিবর্তে, ঠিক আছে, এগুলার পরিবর্তে সরাসরি আমি হচ্ছে একটা ছক, ঠিক আছে, আমি পার্থক্যের ছক দেখাতে পছন্দ করি। দেখেন, এটার পরিবর্তে আমি হচ্ছে একটা পার্থক্যের ছক দেখাই, তারপর আমি এখানে আসি। দেখেন, এটা দেখাইলে আপনার ওই বাকি গত যে স্লাইড গুলো ছিল 5-6টা স্লাইড, ঠিক আছে, হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটা দেখাইলে দেখেন, বইয়ে কিন্তু সরাসরি এটা নাই, ঠিক আছে। সবাই খেয়াল রাখবেন, বইয়ে কিন্তু সরাসরি এটা নাই, ভাইয়া কিন্তু মোটামুটি একটু কাটছাট করে জিনিসটা হচ্ছে একসাথে করছে। ওকে, দেখেন, গৃহীত বস্তুর পর ম্যাক্রোর ক্ষেত্রে কি পরিমাণটা কি, ম্যাক্রো না 0.5 থেকে 2 গ্রাম, সেমি মাইক্রোর ক্ষেত্রে কত 50 থেকে 200, মাইক্রোর ক্ষেত্রে কত 5 থেকে 20। দেখেন একটা করে শূন্য বাড়ছে, 5 থেকে 20, 50 থেকে 200, এখানে কি হবে 0.5 গ্রাম মানে হচ্ছে 500 মিলিগ্রাম থেকে হচ্ছে 2000 মিলিগ্রাম, ঠিক আছে। এই হচ্ছে কথা, দেখেন ম্যাক্রোর ক্ষেত্রে কি পাইলাম, 500 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম। মিলাইতে পারছি যে জাস্ট কি হয়েছে, একটা করে শূন্য বাড়ছে, এটা কি ভাই মিলাইতে পারছি আমরা, মিলাতে পারছি, একটু আমাকে জানান তো। এই যে মাইক্রোর ক্ষেত্রে দেখেন 5, 50, 500, 20, 200, 2000, ঠিক আছে। দেখেন, কোনো ধরনের কিন্তু সমস্যা নাই, সুন্দর করে মিলাই ফেলছি। তারপর মাইক্রো মানে কি, মাইক্রো মানে অলওয়েজ জানি আমরা কি ছোট, সে কি বাবু, মাঝারি, ঠিক আছে, সে কি বড়, ম্যাক্রো মানে হচ্ছে বড়। তার মানে সে ছোট, সে মাঝারি, সে বড়, সেজন্য কি সে কম জিনিস নিয়ে কাজ করে, সে বেশি জিনিস নিয়ে কাজ করে, ঠিক আছে। কথা হচ্ছে আয়তন, আয়তন দেখেন এখানে কত একদম মিনি আয়তন 0.2 থেকে 1 মিলিলিটার, এখানে কত 2 থেকে 4 মিলিলিটার, এখানে কত 20 থেকে 30 মিলিলিটার। 0.2 থেকে 1, 2 থেকে 4, 20 থেকে 30। তারপর তরল পরিমাপের জন্য কি করে, মাইক্রো ক্যাপিলারি টিউব, দেখেন 1 মিলিলিটার, একদম সিম্পল, ঠিক আছে। এটা মাপতে কি কিছু লাগে, মাইক্রো ক্যাপিলারি, এখানে কি সেমি মাইক্রো ক্যাপিলারি টিউব, আর এখানে কি মেজারিং সিলিন্ডার, যেহেতু 20 থেকে 30 মিলিলিটার আয়তন হয়ে গেছে, আমরা ইউজ করবো কি মেজারিং সিলিন্ডার ইউজ করব। সালফিউরিক এই হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড তো আমাদের জন্য ক্ষতিকর, ঠিক আছে। তো মাইক্রো পদ্ধতিতে হচ্ছে অনেক কম পরিমাণ তৈরি হয়, সেজন্য হচ্ছে আমাদের অন্য কিছু লাগে না। দেখেন সেমি মাইক্রোতে কি করা হয়, থায়োএসিটামাইড, খুবই খুবই ইম্পর্টেন্ট। থায়োএসিটামাইড থেকে হচ্ছে বিক্রিয়া পরিবেশে হচ্ছে হাইড্রোজেন সালফাইড কি করা হয়, উৎপন্ন করে সেখান থেকে হচ্ছে সরায় ফেলা হয়। আর এখানে কি করা হয়, এই যে ফেরাস সালফাইড, সালফিউরিক অ্যাসিড উপস্থিতিতে সেখান থেকে হচ্ছে জমা হাইড্রোজেন সালফাইড হচ্ছে ব্যবহৃত হয়। ওকে, পরিবেশের উপর প্রভাব দেখেন, বেশি বর্জ্য পদ্ধতিতে বর্জ্য বেশি হয়, বর্জ্য বেশি হয়, ঠিক আছে। এখানে কি হয়, বর্জ্য কেমিক্যাল কম হয়, ঠিক আছে। হাইড্রোজেন সালফাইড বাতাসে মিশে না, হাইড্রোজেন সালফাইড দ্বারা পরিবেশ দূষণ ঘটে না, মাইক্রোবায়ুতে বর্জ্য কেমিক্যাল নগণ্য, পরিবেশ দূষণের মাত্রাও নগণ্য, ঠিক আছে, আমার যেটা লাগবে, ঠিক আছে। এই হচ্ছে কথা, তার মানে পরিবেশের জন্য সবচেয়ে বেটার কোনটা, সবচেয়ে বেটার হচ্ছে কোনটা, আমাকে একটু কমেন্টে জানান তো ভাইয়া। সেমি মাইক্রো, মাইক্রো নাকি ম্যাক্রো, পরিবেশের জন্য বেটার কোনটা, সেমি মাইক্রো, মাইক্রো নাকি ম্যাক্রো, কোনটা আমার পরিবেশের জন্য বেটার, আমাকে একটু কমেন্টে জানান, কমেন্টে বলে ফেলেন। সেমি মাইক্রো, মাইক্রো নাকি ম্যাক্রো, কোনটা পরিবেশের জন্য বেটার, একটু বলে ফেলেন। কুই কি, কুই কি, বলে ফেলতো ভাইয়া। হুম, গুড, মাইক্রো, ঠিক আছে, কারণ কি পরিবেশের জন্য বেটার হচ্ছে মাইক্রো, বেটার, ঠিক আছে, পরিবেশের জন্য হচ্ছে বেটার, বেটার না অ্যাকচুয়ালি বেস্ট, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি বেস্ট হওয়া উচিত, তাকে বেটার বললে খারাপ হবে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেস্ট, বেস্ট, বেটার,
ঠিক আছে, এটা হচ্ছে বেস্ট আর এটা হচ্ছে বেটার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা মনে রাখবো। ওকে, আচ্ছা এখন চলেন এই জিনিসগুলো এখানে কি হাবিজাবি কথা, অনেক কথা বলা আছে। ঠিক আছে, দেখেন এই যে 0.5 থেকে 2 গ্রাম, 2 থেকে 4 মিলিলিটার, তারপর হচ্ছে আমরা চলে যাই 0.2 থেকে 1 মিলিলিটার। সেমি মাইক্রোতে কি হয়, এই হাইড্রোজেন সালফেটের পরিবর্তে থায়োএসিটামাইড হচ্ছে ইউজ করা হয়। ঠিক আছে, তার মানে আমাদের পরিবেশে তেমন বেশি ক্ষতি করে না। তারপর হচ্ছে এখানে এই যে থায়োএসিটামাইডের বিক্রিয়াটা কি, এখানে হাইড্রোজেন সালফেট হচ্ছে এখানে তৈরি হয়। ঠিক আছে, মাইক্রো পদ্ধতি হচ্ছে সবচেয়ে আধুনিক। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের পরিবেশের জন্য ক্ষতি করে না। ওকে, তারপর মাইক্রো যন্ত্রপাতি হচ্ছে কি কি আছে, মাইক্রো পদ্ধতির যন্ত্রপাতি হচ্ছে ক্রোমাটোগ্রাফিতে কি এইচপিএলসি তে মাইক্রো ক্রোমাটোগ্রাফি ইউজ করা হয়, স্পেকট্রোস্কোপিতে আইআর ইউভি ভিজিবল রেতে মাইক্রোস্কোপি ইউজ করা হয়। তারপর হচ্ছে এক্স রে ডিফ্রাকশনে, ঠিক আছে, আমাদের এক্স রে ব্যতিচার যন্ত্রে কি করা হয়, এই মাইক্রো পদ্ধতির যন্ত্রপাতি হচ্ছে কি করা হয়, ইউজ করা হয়। ওকে, আচ্ছা সেই মাইক্রো পদ্ধতি এই যে জিনিসপত্র হচ্ছে আমরা অলরেডি পড়ে ফেলছি, যে আমাদের হচ্ছে ক্যাপিলারি হচ্ছে টিউব পত্র হচ্ছে ব্যবহার করা হচ্ছে, তো এখানে আমাদের কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। ওকে, তো চলেন এই যে ড্রপিং টিউব, ড্রপিং টিউবটা কি, সোজা কথা হয় যে আমরা ড্রপ একটা একটা করে যে ড্রপ ফলাচ্ছি। ঠিক আছে, এই ড্রপ গুলো হচ্ছে আমাদের কি ড্রপিং টিউবের মাধ্যমে দেওয়া হয়। এই যে 5 মিলিমিটার ব্যাসের 20 সেন্টিমিটার দীর্ঘ, 20 সেন্টিমিটার দীর্ঘ একটি কাঁচনলের ভিতর নিজ অংশে তাপ প্রয়োগে তখন কি ড্রপিং টিউব দিয়ে নল দিয়ে জিনিসটা হচ্ছে ভর্তি করা হয়। ঠিক আছে, আচ্ছা স্প্যাচুলা কি জিনিস, স্প্যাচুলা হচ্ছে কঠিন বিকারক বা অদক্ষেপ স্থানান্তরের জন্য সাধারণত 10 সেন্টিমিটার বা 12 সেন্টিমিটার লম্বা ক্ষুদ্রাকৃতির নিকেলের তৈরি। স্প্যাচুলা হচ্ছে তৈরি কি নিকেলের তৈরি ব্যবহার করা হয়। স্প্যাচুলা মানে সোজা বাংলা ভাষায় হচ্ছে চামচ, চামচের মতো। ঠিক আছে, স্প্যাচুলা হচ্ছে কি চামচের মতো। ওকে, আচ্ছা তাহলে দেখেন এই জিনিসপত্রগুলোই কি করছে আলটিমেটলি আমার এখানে ইউজ করা হয়েছে। চলেন ল্যাবরেটরির নিরাপত্তা সামগ্রী ও ব্যবহার বিধি। ঠিক আছে, নিরাপত্তা সামগ্রী কি আছে, নিরাপদ গ্লাস বা সেফটি গ্লাস, সেটা হচ্ছে কি বিভিন্ন রাসায়নিক উপাদানকে বার্নারে তাপ দেওয়ার সময় আমার অবশ্যই অবশ্যই সেফটি গ্লাসের প্রয়োজন পড়বে। কারণ কি বার্নারে যখন তাপ দিব, এখন যদি এমনি চোখ বড় বড় করে তাকায় থাকি, যদি কিছু একটা আইসা পড়ে, আপনি তো শেষ, আমিও শেষ, আপনিও শেষ। ঠিক আছে, সোজা কথা হচ্ছে সেজন্য কি বার্নারে তাপ দেওয়ার সময় আমার কি করতে হবে, নিরাপদ গ্লাস বা সেফটি গ্লাস হচ্ছে আমার ইউজ করতে হবে। সেকেন্ডলি হচ্ছে এই যে সেফটি গ্লাভস, সেফটি গ্লাভস কেন, আমি হচ্ছে যে কোনো ভাঙা গাছের টুকরা, এসিডের বোতল, রাসায়নিক পদার্থ যখন হচ্ছে আমি কি ধরতে যাব, সেফটি গ্লাভস আমার ইউজ করতে হবে। তার মানে গ্লাস কখন, গ্লাস আমি পরবো যখন হচ্ছে কি আমি কোনো ধরনের হচ্ছে কি বার্নারে তাপ দেওয়া নিয়ে কাজ করব, আর যখন হচ্ছে ক্ষতিকর উপাদান নিয়ে কাজ করবো সেফটি গ্লাভস পরবো। তারপর পানিকাহ বা ওয়াটার বাথ, এটা কি জিনিস, সোজা কথা হয়েছে দেখেন চিত্রটা দেওয়া আছে এখানে হচ্ছে সোজা কথা, ওয়াটার বাথের সর্বোচ্চ তাপমাত্রা কত হয়, 99 ডিগ্রি সেলসিয়াস। ওয়াটার বাথের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 99 ডিগ্রি সেলসিয়াস। যন্ত্রের গায়ে একটা কি নির্দেশক বাল্ব থাকে যেটা দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়। 99 ডিগ্রি সেলসিয়াস খুবই খুবই ইম্পর্টেন্ট। ফিউম হুড, ফিউম হুড হচ্ছে সোজা কথা একটাই কাজ, সেটা হচ্ছে ধোঁয়া বের করে দেয়। ঠিক আছে, দেখেন কোন কোন ক্ষেত্রে, গতিকারক সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এতে ক্ষেত্রে ফিউম হুড ব্যবহার করা শ্রেয়। কারণ কি লিকার অ্যামোনিয়াকে লঘু করার ক্ষেত্রে ফিউম হুড ব্যবহার করা শ্রেয়। ঠিক আছে, ফিউম হুডের একটাই কাজ, ধোঁয়া, ধোঁয়া নিঃসরণ, ধোঁয়া নিঃসরণ। ঠিক আছে, ফিউমিডের কাজ হচ্ছে মেইনলি ধোঁয়া নিঃসরণ করে দেওয়া। কথা হচ্ছে এই ধোঁয়াটা হচ্ছে সুন্দর করে সে বাইরে হচ্ছে কি করে দিবে, বের করে দিবে। কার কার ক্ষেত্রে, মেইনলি হচ্ছে বললাম সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, এটা কি কনসেন্ট্রেটেড। তারপর হচ্ছে আমাদের থাকবে হচ্ছে নাইট্রিক অ্যাসিড, HCl, লিকার অ্যামোনিয়া, লিকার অ্যামোনিয়া, এই চারটা ক্ষেত্রে হচ্ছে আমরা কি করি, ফিউম হচ্ছে ইউজ করে থাকি। ওকে, আচ্ছা তারপর আসি দাহ্য পদার্থ। এই যে আমরা অলরেডি এই জিনিসগুলো পড়ে ফেলছি, দাহ্য পদার্থের ক্ষেত্রে হচ্ছে আমরা পানি বা পানিগাহ, প্যারাফিন বাত এগুলো হচ্ছে আমরা ইউজ করে থাকি। তো এই ক্ষেত্রে কি তাদের হচ্ছে মোটামুটি হচ্ছে যাতে এটা কোনোভাবে হচ্ছে আমাদের শরীরের জন্য ক্ষতিকর না হয়। ঠিক আছে, সেজন্য আমরা ইউজ করে থাকি। ওকে, বুলেট পরিষ্কার করতে কোনটি ব্যবহার করা হয়, এই যে একটু আগে আমরা পড়ছিলাম, আনসার হচ্ছে ডি, ক্রোমিক অ্যাসিড। ঠিক আছে, আনসার হচ্ছে ডি, ক্রোমিক অ্যাসিড বুলেট পরিষ্কার করতে আমরা ব্যবহার করে থাকি। আগুন লেগে গেলে করণীয়, সোজা কথা আগুন লাগো তখন হচ্ছে এই যে ওম শান্তি ওম মুভির মতো কি সামনে গিয়ে বলবো যে ভাগো। ঠিক আছে, না এরকম ভাবে বলবো না জীবনও। ঠিক আছে, সোজা কথা হচ্ছে আগে হচ্ছে নিজের যান বাঁচাইতে হবে, নিজের যান বাঁচানোর পাশাপাশি কি মানুষের যান বাঁচাইতে হবে। সেজন্য আমার কি লাগবে, অবশ্যই অগ্নি নির্বাপক যন্ত্র, বালি ভর্তি বালতি ব্যবহার করতে হবে। কারণ কি বালতি যখন হচ্ছে আপনি বালিটা দিয়ে দিবেন তখন কি সেখানে হচ্ছে আগুন ধরতে পারবে না, অগ্নি নির্বাপক যন্ত্র করে হচ্ছে আগুন নিভাই ফেলবে। ঠিক আছে, সহজ হিসাব। দেখেন নেভার টার্ন এ কার্বন ডাইঅক্সাইড এক্সটিংগুইশার অন এ ম্যান, ঠিক আছে, বা অন এ পার্সন। ঠিক আছে, কারণ কি এখানে অবশ্যই অবশ্যই অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড কি প্রেসারের মধ্যে থাকে। আপনি যদি মানুষের কি বডির মধ্যে দিয়ে দেন, সব কি নাকের মধ্যে মুখের মধ্যে যাবে না, মানুষ হচ্ছে কি সাফোকেটেড হয়ে মারাও যেতে পারে। ঠিক আছে, এই হচ্ছে কথা। এই যে শিখার বিকারকের আগুন লাগা, আগুন লাগা শিখার গোড়ার দিকে কার্বন ডাইঅক্সাইড অগ্নিনির্বাপক ব্যবহার করতে হবে। ঠিক আছে, আচ্ছা
তারপর ফার্স্ট এড বক্সে হচ্ছে আমাদের আইসোপ্রোপাইল অ্যালকোহল দেখেন যে ওষুধ হিসেবে কি কি থাকে, ডেটল, রাবিং অ্যালকোহল। রাবিং অ্যালকোহল অ্যাকচুয়ালি জিনিসটা কি, এটা হচ্ছে রাবিং অ্যালকোহল। এটা হচ্ছে কি, ওই যে আমরা মনে আছে কাজী আসলে কাজী পাইলে আজি শাদি করিব, ওইখানে কি ছিল, আইসোপ্রোপাইল অ্যালকোহল ছিল না, আইসোপ্রোপাইল অ্যালকোহল, ঠিক আছে। এই আইসোপ্রোপাইল অ্যালকোহলের 70% সলিউশনকে আমরা বলি হচ্ছে রাবিং অ্যালকোহল, ঠিক আছে। আইসোপ্রোপাইল অ্যালকোহলের 70% সলিউশনকে আমরা বলি হচ্ছে রাবিং অ্যালকোহল, ওকে। তো কথা হচ্ছে রাবিং অ্যালকোহল রাখবো, তারপর হচ্ছে আমরা কি বার্নল ক্রিম রাখবো, টিংচার আয়োডিন রাখবো, এগুলো হচ্ছে আমাদের ল্যাবরেটরি ক্ষেত্রে প্রধান উপাদান। রাবিং অ্যালকোহল 70%, আইসোপ্রোপাইল অ্যালকোহল, বার্নল ক্রিম, টিংচার আয়োডিন আমরা হচ্ছে রেখে দিব, ঠিক আছে, ফার্স্ট এড বক্সে। তারপর কোন একটা জায়গায় যদি হচ্ছে আপনাদের কি হয়, কোনোভাবে হচ্ছে অ্যাসিড লেগে যায়, অ্যাসিড লাগলে আমার অবশ্য কাজ হচ্ছে, মনে রাখবেন অ্যাসিড যদি লাগে আমি ইউজ করব 5% সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে। আর যদি খাল লাগে, ঠিক আছে, দেখেন অ্যাসিড লাগলে আমরা কি ইউজ করতেছি, 5% সোডিয়াম বাইকার্বনেট। আর যদি খাল লেগে যায় আমরা ইউজ করব 5% বোরিক অ্যাসিড, H3BO3। এটাকে কিন্তু আরেকভাবে লেখা যায়, এটা কিন্তু ভুল করব না, BOH3 এটাও কিন্তু লেখা যায়, ঠিক আছে। আমার পরীক্ষায় এভাবে আসছিল, ঠিক আছে। বোরিক অ্যাসিড আল্টার ইয়ে হচ্ছে সংকেত হচ্ছে BOH3, ঠিক আছে, আমরা হচ্ছে ইউজ করব, ঠিক আছে। যদি কখনো অ্যাসিড হয় এটা ইউজ করব, ক্ষার হলে এটা ইউজ করব, ঠিক আছে। আর প্রাথমিক চিকিৎসা হচ্ছে অলওয়েজ অলওয়েজ মনে রাখবেন তিনটা লক্ষ্য, ঠিক আছে। তিনটা লক্ষ্য কি, ফার্স্ট অফ অল আমি কি ফার্স্টে জীবন বাঁচাতে চাচ্ছি, সেকেন্ড হচ্ছে কি ক্ষতির আশঙ্কা কমাইতে হবে, নিরাময় উন্নীতকরণ, ঠিক আছে, মানে হচ্ছে 3টা P, ঠিক আছে, মনে রাখবেন। প্রাথমিক চিকিৎসা, প্রাইমারি এইড, ঠিক আছে। এই প্রাইমারি এইডের হচ্ছে মেইন ফোকাস পয়েন্ট হচ্ছে 3টা P, 3টা P, ঠিক আছে। ফার্স্ট অফ অল কি করব, প্রিজার্ভ লাইফ, কারণ যাই করতেছি জীবনের জন্য করতেছি, ঠিক আছে, প্রিজার্ভ লাইফ। তারপর কি করব, এটা হচ্ছে ক্ষতির আশঙ্কা যেন কমে যায়, ঠিক আছে, মানে হচ্ছে প্রিভেনশন অফ হার্ম, প্রিভেন্ট হার্ম, প্রিজার্ভ লাইফ, প্রিভেন্ট হার্ম। তারপর হচ্ছে কি কোনো ধরনের যেন হচ্ছে রিকভারি, ঠিক আছে, যতটুকু ক্ষতি হয়েছে এই তিনটা হচ্ছে রিকভারি প্রমোট করব, প্রমোট রিকভারি, ঠিক আছে। এই হচ্ছে কি আমার 3টা P, প্রাইমারি এডের ক্ষেত্রে আমার 3টা P, প্রিজার্ভ লাইফ, প্রিভেন্ট হচ্ছে কি হার্ম, আর হচ্ছে প্রমোট রিকভারি, ওকে। তো আই হোপ আজকে আমাদের ক্লাস এখানেই শেষ, আই হোপ আজকে আমাদের ক্লাস এখানেই শেষ, ঠিক আছে। আপনাদের ভাই কি কারো কোনো কোশ্চেন আছে, বলেন তো। ক্লাস কি বুঝতে পারছি ভাইয়া, ক্লাস কি বুঝতে পারছি, কারো কোনো কোশ্চেন আছে, বলেন তো ভাইয়া কারো কোনো কোশ্চেন আছে কি নাই। আচ্ছা, মনে হয় না কারো কোনো কোশ্চেন আছে, ঠিক আছে। যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাস এখানেই শেষ করতে যাচ্ছি। যাই হোক আপনাদের সাথে হচ্ছে নেক্সট ডে অন্য কোনো ক্লাসে হচ্ছে আপনার সাথে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।